সুপ্রিয় বন্ধুগণ, আমার নাম জুপিটার। আমার বাড়ি শ্রীলঙ্কা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, রয়েছে আমার মা। ছোটবেলা থেকে আমি আমার মাকে খুব বেশি কাছে পাইনি এবং আমি আদৌ জানি না আমার বাবাকে। আমি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী ছেলে। ছোটবেলা থেকে আমার মা আমাকে বৌদ্ধ ধর্ম অনুসরণ অনুযায়ী আমাকে গড়ে তোলে এবং আমিও বৌদ্ধ ধর্মকে ফলো করি। এবং অনেক ছোটোবেলায় আমার মা আমাকে একটা বৌদ্ধ বিহারে দিয়ে দেয় এবং আমি ওই বৌদ্ধ বিহারে আমার সময়গুলো কাটাতে থাকি। আমার বয়স যখন প্রায় 8 থেকে 9 বছরের কাছাকাছি, ওই মুহূর্তেই দেখা গেল আমার মা আমাকে একটু বেশি সময় দিত। এর আগে আমার মা আমাকে খুব বেশি একটা সময় দিত না। আমার মা তার জীবনের বেশিরভাগ সময়টাই আরব দেশ ওমানে কাটাতো। শুনেছিলাম সেখানেই নাকি আমার মা কোনো একটা চাকরি করে এবং প্রতি 2-3 বছর পরে আমার কাছে আসতো, এসে 1-1.5 মাস আমার সাথে থেকে মা আবার পুনরায় চলে যেত। আমার মা ওমান থেকে আমাকে মাঝে মাসে টাকাও পাঠাতো বৌদ্ধ বিহারে। আমি তখন আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। ছোটবেলা থেকে আমি প্রচণ্ড রকমের দুষ্ট স্বভাবের একটা ছেলে। আমি বৌদ্ধ বিহারে অনেক দুষ্টমি করতাম। আমাদের যিনি টিচার ছিল, যিনি শিক্ষক ছিল, ওনাকে আমি কোনোভাবেই মানতাম না। ওনার সাথে আমার দুষ্টমের চরম লেভেলে আমি পৌঁছে যাই। আমার বয়স যখন একেবারে কম, সেই মুহূর্ত থেকে আমি যে বৌদ্ধ বিহারে থাকতাম, আমাদের বৌদ্ধ বিহারের পিছনে অনেক বড় একটা বিস্তীর্ণ জায়গা আছে এবং শুনেছিলাম আমাদের চার্চের মুখে ওই বিস্তীর্ণ জায়গার মধ্যে নাকি প্রতি পূর্ণিমার চাঁদে আপনার পরীরা নৃত্য করে। আমার যিনি শিক্ষক ছিল আমাদের বৌদ্ধ বিহারের, তিনি বলতো এবং আমার বিহারের আরও অনেক লোকজনরা বলেছে, বৎসরের একটা সময় তারা নক্ষত্রের সাথে মিলিয়ে একটা রাতে নাকি পরীরা ওখানে নৃত্য করে এবং পরীদের ওই নৃত্যর শব্দ আমরা যে বিহারে থাকি সেই বিহার থেকে স্পষ্ট শোনা যায়। সবার মুখে শুনতাম পরীদের ওই নৃত্য নাকি আমরা দূর থেকে দেখতেও পেতাম। ছোটবেলা থেকে মাঝে মাঝে রাতের বেলায় ওই পরীর নৃত্য দেখার জন্য আমি ঘুম থেকে উঠতাম এবং আমি আমার চার্চের চোখ ফাঁকি দিয়ে, আমার শিক্ষকের চোখ ফাঁকি দিয়ে আমি তখন মাঝে মাঝে এই নৃত্য দেখার জন্য যেতাম। কিন্তু সত্যিকার অর্থে আমি কোনোদিন ওখানে পরীর নৃত্য দেখি নাই। তবে এটা সত্য যে পূর্ণিমা রাতের বেলায় মাঝে মাঝে ওই বিস্তীর্ণ জায়গাটা থেকে কানের মাঝে আমরা নুপুরের শব্দ শুনতে পেতাম। ঘুঙুর ঘুঙুর নুপুর বাজে, এরকম শব্দ কানে বেশি আসতো এবং তখনই আমরা দৌড় দিয়ে চার্চ থেকে বেরোতাম, মানে বিহার থেকে বেরোতাম। এবং বিহার থেকে বের হওয়ার পরে কখনোই আমি দেখতাম যে জায়গাটা একেবারে ফাঁকা, এখানে চাঁদের আলো পড়ে জায়গাটা একেবারে পরিষ্কার হয়ে আছে, কিন্তু কোনো পরীকে আমরা ওখানে নৃত্য করতে দেখতাম না। এরকম করে এই গল্পমুখর দিনগুলো কাটতে কাটতে আমি ছোটোবেলা থেকে আস্তে আস্তে করে বড় হচ্ছি। একটা পর্যায়ে আমার বয়স যখন প্রায় 13 থেকে 14 বছরের কাছাকাছি, ওই মুহূর্তটাতে ওখানে নৃত্য করা পরী দেখার জন্য আমার ভিতরে অনেক আগ্রহ জাগে। আমি আসলে ছোটোবেলা থেকেই পরীর প্রতি অনেক আকৃষ্ট ছিলাম, পরীর গল্প শুনতে এবং পরী কথাটা শুনলে না আমার কাছে ভালো লাগতো। কারণ আমি আমার শিক্ষকের মুখে, আমার মায়ের মুখে রূপকথার ওই গল্পে পড়েছিলাম যে পরী নাকি দেখতে অনেক সুন্দর হয়। পরী আমাদের মানুষ জাতির মতোই মেয়েদের মতো দেখতে, বাট কিন্তু তারা মেয়েদের চেয়েও আরও অনেক বেশি সুন্দর হয়। পরীর প্রতি আমার এক ধরনের দুর্বলতা কাজ করতে শুরু করে। আমার অনেক স্বপ্ন আমি দুনিয়ার ভরে একদিন পরীকে দেখব এবং সেই পরীকে বিয়ে করে আমি মানুষ হয়ে পরীর সাথে সংসার করব। শ্রীলঙ্কার গালের এক প্রত্যন্ত এলাকার ওই বিহারের মধ্যে বসে বসে আমি তখন এই স্বপ্নগুলো দেখতে থাকি। আমার ভিতরে বারবার একটা জিনিসে মনে হতো, যদি আমি একটা পরীকে বিয়ে করতে পারি তবেই হয়তো আমার জীবনের পূর্ণতা ফিরে আসবে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমি সেদিন খুব পরিকল্পিতভাবে অপেক্ষা করতেছিলাম যে কবে সেই সময়টা আসবে, যে সময়তে ওখানে পরীরা নৃত্য করবে এবং নুপুরের শব্দ শুনে আমি সেখানে যাব এবং সেই মুহূর্তে আমি পরীর নাচ দেখব। অনেক কষ্ট করে আমাদের যিনি শিক্ষক ছিল তার মুখে শুনতে পারে আকাশের এক তারার কথা। আকাশ ক্লিয়ার থাকলে, যদি চন্দ্রিমা রাত হয়, তাহলে সে রাতে একটা তারা আমরা দেখতে পাবো। যে তারাটা দেখলে পরে ওই রাতের বেলায় নাকি, যেই রাতে ওই তারাটা দেখা যাবে, নিশ্চিতভাবে বলা যায় যে সেই রাতেই আমাদের বিহারের পিছনে যে জায়গাটা আছে ওখানের মধ্যে পরীরা নৃত্য করবে। আমি তখন একটা ডেট ফিক্সড করলাম, একটা দিনের কথা আমার ওই শিক্ষকের মুখে জানতে পারলাম এবং জানতে পারার পরে সেই দিনে আমি তখন তারার জন্য অপেক্ষা করতেছিলাম যে আকাশে তারাটা কখন উঠবে এবং তারা ওঠার পরে ওখানে নৃত্য দেখার জন্য আমি যাব। এবং আমি ঠিকই দেখলাম, উনি আমাকে যেখানটাতে বললো ঠিক সেখানটাতে আকাশের ওই অংশে আমি ঠিক বড় আকারের ওই তারাটা দেখতে পেলাম এবং তারাটা দেখার পরে আমি বুঝতে পারলাম যে আজই পরীরা ওখানে নৃত্য করবে। আর পরীর ওই নৃত্য দেখার জন্য আমি অনেকভাবে আকৃষ্ট হয়ে
হয়ে উঠি। একটা পর্যায়ে আমি আমার বৌদ্ধ বিহার থেকে রাতের ওই অন্ধকারে, দ্যাট মিনস হচ্ছে আপনার চাঁদের আলোতে, আমি তখন বিহার থেকে বেরিয়ে পড়ি এবং বিহারের বাইরে গিয়ে যেখানটাতে ওরা নৃত্য করতো এখানের পাশে একটা ছোট্ট ঝোপঝাড় আছে, আমি ওই ঝোপঝাড়ের মধ্যে গিয়ে বসে থাকি। আমার আমার মানে আমার চিন্তা ভাবনা হচ্ছে বিহার থেকে তো জায়গাটা অনেক দূরে, হয়তো এখান থেকে ক্লিয়ার দেখা যায় না রাতের কারণে, কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়েছি ওখান থেকে আমি স্পষ্ট পরীর নাচ দেখতে পাবো, ওখান থেকে পরীর নাচ আমি ক্লিয়ার দেখতে পারবো, যার জন্য ওই জঙ্গলের ভিতরে গিয়ে আমি পরীর নৃত্য দেখার জন্য অপেক্ষা করতেছিলাম। সময়ের আস্তে আস্তে করে কাটতেছে, আকাশে বড় আকারের একটা চাঁদ ঝুলে আছে, চাঁদের আলোতে পুরো পৃথিবীটা আলোকিত হয়ে আছে। আমি আমি অপেক্ষা করতেছিলাম যে কবে ঈশ্বর আমাকে এমন পরীর নৃত্য দেখাবে। পরীর নৃত্য দেখার জন্য আমি তখন সময় পাস করতেছিলাম। একটা পর্যায়ে হঠাৎ করে আমার কাছে মনে হলো আসমান থেকে খুব বড় আকারের কিছু একটা জমিনে পড়লো এবং মাটিতে পড়া মাত্রই মাটিটা কেঁপে উঠলো এবং ভয়ঙ্কর আকৃতির, আমি শুধুমাত্র আমার যতটুকু মনে হলো যে আমি একটা লাল কাপড় পরিহিত একটা মানুষকে দেখতে পেলাম, একটা মহিলাকে দেখতে পেলাম, যার পাগুলো হচ্ছে মাটিতে কিন্তু মাথা দেখা যাচ্ছে না, মাথা সম্ভবত আসমানের সাথে লেগে আছে। এই মহিলাটা মানে মাটিতে পা রাখার সাথে সাথে মনে হয় যেন পুরো জমিনটা কেঁপে উঠলো এবং ওই জায়গার ভিতরে আমি তখন ভয়ে ওইখানে মানে যেখানে ছিলাম ওখানে অজ্ঞান হয়ে পড়ি এবং আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি যে সকাল হয়ে গেছে, সূর্যের আলো এসে আমার চোখে পড়তেছে এবং জ্ঞান ফিরার পরে আমি তখন চলে আসলাম আমার ওই বৌদ্ধ বিহারে এবং বৌদ্ধ বিহারে আসার পরে যিনি আমার শিক্ষক ছিল তিনি আমাকে জিজ্ঞেস করলো যে আমি কোথায় গিয়েছিলাম। তো কোথায় গিয়েছিলাম আমাকে জিজ্ঞেস করলো, বাট আমি আমার কাছে সত্য কথা বলি না। না বলার পরে তিনি আমাকে প্রচণ্ড রকমের মারে এবং মারার পরে আমাকে নীরব একটা জায়গায় নিয়ে জিজ্ঞেস করে, জুপিটার বলো তুমি কোথায় গিয়েছিলে, যদি তুমি আমাকে এটা বলো তাহলে আমি তোমাকে মারবো না, আর যদি না বলো আমি তোমাকে অনেক মারবো। মায়ের ভয়ে আমি তখন আমার শিক্ষকের কাছে স্বীকার করলাম যে আমি ওখানে পরীর নৃত্য দেখার জন্য গিয়েছিলাম এবং সেদিন শিক্ষক আমাকে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে বোঝালো, আমাকে বলল, জুপিটার খবরদার কখনো কোনো দিন জিন কিংবা পরীর সাথে সম্পর্ক তৈরি করতে যাবা না, কারণ জিন আর পরী কখনো মানুষের ভালো চায় না। জিন এবং পরীর জগৎ আলাদা, আমাদের জগৎ আলাদা, আমাদের সাথে এদের কোনো সম্পর্ক নেই, সুতরাং ওদের সাথে কোনো সম্পর্ক তৈরি করলে কোনো মানুষ জাতির জন্য এটা ভালো কিছু বয়ে আনে না। জুপিটার আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি কখনোই আর এই পরীর নৃত্য দেখার জন্য বা পরীর নৃত্যের ওই শব্দ শোনার জন্য তুমি ওখানে যাবা না। এবং সেখানে যে পরীগুলো থাকে তারা ভয়ঙ্কর আকৃতির, মানে খারাপ আকৃতির পরী হয়, এরা তোমার অনেক ক্ষতি করবে, তুমি যেও না। কিন্তু আমার শিক্ষকের ওই ভয় আমার মনের ভিতরে বিন্দু মাত্র সাড়া দিল না, আমি একটুও ভয় পেলাম না। আমার ভিতরে তখন আরও আকাঙ্ক্ষা জাগতে শুরু হলো যে এইটা কেমন, যে জিনিসটা আসমান থেকে জমিনে নেমে আসছে এবং আসমান থেকে মাটিতে পা রেখেছে, যে একটা লাল শাড়ি পরিহিত এত সুন্দর একজন রমণী, আমি তার চেহারা দেখব না তা কি করে হয়। এমন করতে করতে আমার ভিতরে তখন একটার পর একটা আকাঙ্ক্ষা জাগতেছে যে আমি কিভাবে পরীর মুখ দেখতে পাবো। এভাবে আমার জীবন থেকে আরও প্রায় 3টা বৎসরের মতো কেটে যায় এবং এই 3 বৎসর কাটার পরে হঠাৎ করে ইন্ডিয়া থেকে আমাদের একজন শিক্ষক আসে এবং এই 3 বৎসরের মাঝে আমার মা কিন্তু ওমান থেকে আমাকে দেখতে আসে। মা কিন্তু প্রায় 2-3 বছর পরে পরে আসতো, ওই সময়টাতে আমাকে একটু বেশি সময় দিত। তো আমিও মাকে বলতাম যে মা আমি একটা পরীকে বিয়ে করব, একজন পরীকে বিয়ে করা আমার অনেক শখ, অনেক স্বপ্ন, এগুলো আমার মায়ের কাছে বলতাম এবং বললে পরে মা আমাকে খুব বকা দিত, অনেক রাগ করতো আমার সাথে, এটা কেন বলবি, এটা বলা ভালো না, কোনো মানুষের সাথে পরীর সম্পর্ক হতে পারে না, পরী কখনো কোনো মানুষের ভালো চায় না, এগুলোই মা আমাকে সবসময় বলতো। কিন্তু মায়ের ওই কথা আমি কোনোভাবেই আমার কানে নিতাম না। মুসলিম ধর্ম অনুযায়ী আমার কাছে মনে হতো যে আমি পরীকে পাবোই পাবো। সময় এভাবে কাটতেছে, আমার মা পুনরায় আবারও চলে গেল। তখন আমাদের ওই বৌদ্ধ বিহারে একজন হিন্দু শিক্ষক আসলো, একজন বৌদ্ধ শিক্ষক আসলো, ইনার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে। তিনি ইন্ডিয়া থেকে তখন শ্রীলঙ্কাতে আসে এবং এর আগেও তিনি বেশ কয়েকবার এসেছিল, বাট আমি অনেকের মুখে জানতে পারি যে তিনি হচ্ছে এই যে জিন ভূত বা প্যারানর্মাল যে বিষয়গুলো আছে তিনি এই বিষয়গুলোর উপরে অনেক বেশি পারদর্শী। আগে শুনেছিলাম যে উনি এসেছে 1 মাস 2 মাস 3 মাস থেকে চলে গেছে এরকম, বাট এখন শুনতে পাচ্ছি যে উনি যে শ্রীলঙ্কায় এসেছে উনি এই বিহার থেকে আর যাবে না, উনি এই বিহারেই থেকে যাবে এবং ওনার জীবনের বাকি সময়টা উনি বিহারেই কাটাবে, এরকমটাই আমরা অনেকের মুখে শুনতে পাই। তিনি কিন্তু অনেক বয়স্ক কোনো শিক্ষক না, মোটামুটি মধ্য বয়স্কর থেকেও আরেকটু বেশি বয়স ওনার।
তো এই লোকটাকে তখন আমি দেখি আমার ভিতরে, মানে আমি আমার ওই শিক্ষকের সাথে খুব কম সময়ের ভিতরে ক্লোজ হওয়ার জন্য চেষ্টা করতেছি, শিক্ষকের পছন্দের কাজগুলো করতেছি এবং মাঝে মাঝে ওনার হাত পা টিপে দিচ্ছি, ওনাকে শীতের সকালে রোদের মধ্যে বসে ওনার শরীরে অয়েল ম্যাসাজ করে দিচ্ছি এবং আমার জায়গা থেকে ঠিক যতটুকু ওনাকে মানে ওনার মন পাওয়ার জন্য যা করা দরকার আমি প্রত্যেকটা কাজ করি। সময়ের পরিবর্তে একটা সময় ওই ইন্ডিয়ান বৌদ্ধ শিক্ষক আমাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে। আমার ওই বিহারে থাকা সবগুলো ছেলের মাঝে তিনি আমাকে একটু ভিন্নভাবে দেখে এবং তাকে যখন আমি এভাবে ভিন্নভাবে দেখে, উনি আমাকে একদিন জিজ্ঞেস করে যে জুপিটার, তোমার মনে কোনো ইচ্ছা আছে কিনা, তুমি কোনো ইচ্ছা পূরণ করতে চাও কিনা। আমি জানি না, তিনিও আমাকে অনেক কম সময়ের মধ্যে অনেক বেশি ভালোবেসে ফেলে। আমি তখন আমার স্যারকে, আমার শিক্ষককে বললাম যে আমার একটা স্বপ্ন আছে, আমি জানি না আমার এই স্বপ্ন কখনো পূরণ হবে কিনা। আমার অনেক ইচ্ছা যে আমি একটা পরীকে বিয়ে করব। এটা আমি আমার ওই ইন্ডিয়ান শিক্ষক ওনার কাছে বললাম এবং বলার পরে তিনি একটা হাসি দিল, হাসি দিয়ে বলল, অনেকের মনে, বেশিরভাগ ছেলের মনে এই প্রশ্নটা জাগে বা বেশিরভাগ ছেলে চায় আসমানের পরীর সাথে সংসার বেঁধে সংসার করার জন্য। আসলে কি জানো, আসমানের পরীর সাথে কখনো কোনো মানুষ সংসার করতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব না। আসমানে বসবাস করা ওই পরীগুলো হচ্ছে বাতাস, বাতাসের যেমন কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনি জিন পরীদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এদের সাথে কখনো কোনো মানুষ কোনোদিন সংসার করে বেঁচে থাকতে পারে না এবং কেউ যদি লোভের বশবর্তী হয়ে এই পরীর সাথে সংসার পাততে চায় তবে তার জীবনে অনেক ভয়ঙ্কর কিছু নেমে আসে। আমি তখন মনে মনে চিন্তা করতেছি, আমি ভেবেছিলাম যে আমার এই শিক্ষকের কাছে বললে তিনি হয়তো আমাকে একটু বেশি সাপোর্ট দিবে, তিনি হয়তো আমাকে আর একটু ভালোভাবে বোঝাবে বা তার কাছ থেকে হয়তো আমি সত্যিকার অর্থে পরীর দেশের সন্ধান পাবো। কিন্তু তিনি দেখি আরও উল্টা, তিনি তো আমাকে আর কোনো কিছু বলেই না, বরং এই কাজটা করার জন্য তিনি আমাকে আরও বাধা বিঘ্নতা ঘটায়। এরপরও আমি স্যারের পিছু ছাড়ি নাই, কারণ আমি জানি একমাত্র তিনি এই সম্বন্ধে সবচেয়ে ভালো জানে এবং তিনি একজন অনেক বড় তান্ত্রিকও বটে, অনেক বড় মাপের একজন তান্ত্রিক। আমার দৃঢ় বিশ্বাস যে তিনি আমাকে এই জিনিসগুলো শেখাতে পারবে বা পরীর দেশের সঠিক সন্ধান তিনি আমাকে দিতে পারবে। এমনভাবে সময়গুলো কাটতে স্যার আমি অলওয়েজ স্যারকে বলি, ও স্যার আমাকে বলেন না পরীর রাজ্য কোথায়, পরীরা কোথায় থাকে, পরীদের দেশ কোথায়, পরীরা কী খায়, এই প্রশ্নগুলো আমি ওনাকে অলওয়েজে করতে থাকি। এরকমভাবে করতে করতে একদিন তিনি একটু বিরক্ত হয়ে যায় এবং বিরক্ত হয়ে তিনি আমাকে তখন একটা বই দেয়, যেটা হচ্ছে শ্রীলঙ্কান ভাষায় লেখা ছিল। এই বইটা আমাকে দিয়ে বলল, জুপিটার এই বইটা তুমি পড়ো এবং এই বইটা পড়ার পরে আমি আশা করব যে তোমার মাঝে এই পরীদেরকে নিয়ে বা জিনদেরকে নিয়ে আর কোনো কৌতূহল থাকবে না। এই বইটার নাম আমি বলতে চাই না, তবে আমি শুধু এটাই বলতে চাই, এই বইটা পড়ার পরে আমার ভিতরে এই জিনিসের প্রতি আগ্রহ আরও বেড়ে গেল। ধরেন আগুন আপনি পছন্দ করেন, আগুন ধরতে আপনি মনে করেন যে জলজল করতে থাকা আগুনটা অনেক ভালো, এটা ধরলে আপনার ভালো লাগবে, কিন্তু আগুনটা যে ধরলে আপনার হাতটা পুড়ে যাবে এটা কিন্তু আপনি জানেন না। ঠিক ওই মুহূর্তে আগুনটাকে যতটা ধরে নেওয়া যাচ্ছে আপনার কাছ থেকে, আগুনকে ধরার আকাঙ্ক্ষা আপনার ভিতরে আরও বেশি বেড়ে যাচ্ছে। ঠিক যেমনটা আমার হয়েছে, আমি কোনো না কোনোভাবেই নিজের মনকে সান্ত্বনা দিতে পারতেছি না যে আমি এটাকে ধরবই, আমি এটাকে স্পর্শ করবই। ওই রকম একরকম একরোখা হয়ে আমি তখন শিক্ষকের কথা অমান্য করে আমি বারবার ওনাকে বিরক্ত করতে থাকি বই পড়ার পরেও। একদিন তিনি আমাকে তখন বললো যে ঠিক আছে জুপিটার, তুমি যেহেতু এরকম করেই বলতেছো, আমি তোমাকে কয়েকটা মানে আমাদের ধর্ম অনুযায়ী তিনি আমাকে কয়েকটা জিনিস শিখাই দিল, যে এই জিনিসগুলো শিখো, যেহেতু তোমার দেখার এত ইচ্ছা, ঠিক আছে তুমি স্বপ্নের মধ্যে হয়তো তাদেরকে দেখতে পাবা, কিন্তু খবরদার তাদের সাথে কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করবা না। শ্রীলঙ্কান ভাষায় তিনি তখন আমাকে ওনার বইয়ের মধ্যে কিছু জিনিস আমাকে লিখে দেয়, কাগজে কিছু জিনিস লিখে দেয়। আমি তো তখন অনেক বড়, আমি ধরেন এই জায়গার মধ্যে মানে আমাদের যে বৌদ্ধ বিহার আছে ওই বিহারের সব কিছুই তখন আমি করতাম এবং বিহারে তখন আমি সব কিছু করি। তো উনি আমার গুরু, আমার শিক্ষক হিসেবে তিনি ওখানে থাকে। অ্যান্ড উনি আমাকে যখন জিনিসগুলো লিখে দিল, আমি একদিন রাতের বেলা জিনিসগুলো পড়লাম এবং পড়ার পরে কিছু দোয়া পড়লাম এবং পরে যে কাজগুলো আমাকে করতে বলছে এই কাজগুলো করে আমি তখন চোখটা বন্ধ করে ঘুমিয়ে গেলাম এবং স্বপ্নের মধ্যে আমি এরকম অদ্ভুত কিছু জিনিস দেখতে পেলাম। আমি স্পষ্টভাবে স্বপ্নে পরীর রাজ্য দেখতে পেলাম, পরীদের চলাফেরা দেখতে পেলাম, পরীদের খাওয়ার দাওয়ার দেখতে পেলাম এবং কিছু কিছু পরী পৃথিবীর সাথে সংযোগ রাখে, পৃথিবীতে আসে, আমি এমন কিছু দেখতে পেলাম। আমি দেখলাম কিছু পরীর বসবাস পানির নিচে, কিছু পরীরা বসবাস করে ধূর পাহাড়ের উপরে, আবার কিছু কিছু পরীরা আসমানে হাওয়ার উপরে বসবাস করে। পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন স্থানে হচ্ছে পরীদের বসবাস। এই জিনিসটা দেখার পরে আমি তখন আরও আগ্রহ বেড়ে গেল
এবং একটা পর্যায়ে আমি স্যারকে খুবভাবে অনুরোধ করলাম যে স্যার আমার অনেক ইচ্ছা যে আমি এই জিনিসটা শিখব। জিন পরীর সাথে মানুষের যে সম্পর্ক হয় বা মানুষ চাইলেই যে কোনো জিনকে তার বশে আনতে পারে, যে কোনো জিনকে দেখতে পারে এবং জিনের সাথে মানুষের যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, স্যার আমি এই জিনিসটা শিখতে চাই। এমনভাবে বলার পরে তিনি এক পর্যায়ে আমাকে বললো ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি এই জিনিসটা সম্পূর্ণ ভালো কাজে লাগাবা। এইটা তুমি কখনো কোনো খারাপ কাজে লাগাবা না, কোনো কুফুরি করা, কোনো মানুষের ক্ষতি করা বা কোনো জিনদের ক্ষতি করা, এরকম কোনো কিছু কিন্তু তুমি করতে পারবা না। তুমি শুধুমাত্র এই জিনিসটা তোমার কাজে, তার মানে তোমার ভালো কাজে ব্যবহার করবা। আমি তখন বললাম অবশ্যই স্যার, আমি এই জিনিসটা আমার ভালো কাজে ব্যবহার করব। আমি কখনো এটা নিয়ে খারাপ কোনো চিন্তাভাবনা করব না এবং অবশ্যই আমি আপনার নাম রাখবো। দিন শেষে আমি আপনার ক্ষতি হয় এরকম কোনো কাজ করব না। এরপরে আমার ওই স্যার আমাকে তখন এই পুরো বিষয়টা আস্তে আস্তে করে শেখাতে শুরু করলো। আমি জুপিটার তখন জানতে শুরু করলাম মহাকাশ সম্বন্ধে, আমি জানতে শুরু করলাম লক্ষ কোটি তারা সম্বন্ধে, আমি বুঝতে শুরু করলাম পৃথিবীতে জিনের অস্তিত্ব আছে, পরীর অস্তিত্ব আছে। আমি এই জিনিসগুলো জানতে শুরু করলাম, বুঝতে শুরু করলাম এবং এমনভাবে আমি তখন আস্তে আস্তে করে ওনার কাছ থেকে একটু একটু করে তান্ত্রিকের যে বিষয়গুলো, ওই বিষয়গুলো আমি শিখতেছি। বাট আমার মনে তো তখনও খারাপই বসবাস করে যে যেভাবেই হোক আমি কোনো পরীকে বসে না, আমি কোনো পরীকে বিয়ে করব। মানে আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি কোনো পরীকে আনবো এবং আমি কোনো পরীকে বিয়ে করব। এটাই হচ্ছে আমার টার্গেট। আমি কিন্তু এটার জন্য আমার এই শিক্ষকের কাছ থেকে এই তান্ত্রিকের জিনিসগুলো শিখতেছি। টার্গেট শুধু একটাই, দিন শেষে আমি কোনো পরীকে বসে নি, পরীর সাথে সংসার করব। যাই হোক, উনি আমাকে মোটামুটি অনেক কিছু শিখালো। আমি প্রায় 70 ভাগের মতো ওনার কাছ থেকে শিখে গেলাম এবং 70 ভাগ শেখার পরে আমি কি করলাম, আমাদের বৌদ্ধ বিহারে একজন মহিলা থাকতো, তিনিও বৌদ্ধই। তো তিনি মাঝে মাঝে আসতো আমাদের বিহারে থাকতো এবং ওই মহিলাটার উপরে একদিন আমি একটা পরীকে, মানে একজন জিনের বউকে, মানে একটা পরীকে আমি ওই মহিলার উপরে বসে আনি এবং ওই মহিলার উপরে বসে আনার পরে আমি ওই মহিলার মাঝে যখন আমি পরীটাকে দেখতে পাই, মানে আমি যখন ওই পরীটাকে ওই মহিলার উপরে আনি, বাট আমি তখন ওই মহিলাটাকে দেখতে পাই না, আমি দেখতে পাই ওই রূপসী পরীটাকে। এবং ওই পরীর উপরে আমার এক ধরনের একটা যৌন চাহিদা, মানে একটা আকাঙ্ক্ষা কাজ করেছে, আমি পরীটার সাথে কিছু একটা করব। এই আকাঙ্ক্ষা থেকে আমি মেয়েটার, মানে ওই মহিলাটার গায়ে হাত দেই এবং মহিলাটা তখন জাস্ট একটা জায়গার মধ্যে দাঁড়ায় থাকে, স্টিল দাঁড়ায় থাকে। আমি ওর ভিতরে পরীটাকে এনে যখন মহিলাটাকে টাচ করি, এই বিষয়টা হচ্ছে অন্য কেউ দেখে যায়। মানে আমাদের যারা বৌদ্ধ বিহার আছে তারা কেউ না কেউ বিষয়টা দেখে এবং দেখার পর আমাদের ওখানে যারা ছিল, সিনিয়র যারা ছিল, তাদের কাছে বিচার দেয় যে জুপিটার এরকম একটা কাজ করেছে। আমি জাস্ট মহিলাটার গায়ে হাত দিয়েছি এবং পরীটাকে স্পর্শ করেছি। এরপর আমি আবার মহিলার কাছ থেকে এটাকে সরিয়ে নিয়ে গেছি, মানে পৃথক করে দিয়েছি। এবং ওই সময়ের ভিতরে মহিলার সাথে আমার কি হয়েছে, মহিলার কিন্তু কোনো কিছুই মনে নাই, কারণ ওই মুহূর্তে মহিলাটা ছিল সম্পূর্ণ অজ্ঞান অবস্থায়, তার কোনো স্মৃতিশক্তি ছিল না। যাই হোক, আমাদের স্কুলের যে শিক্ষক ছিল, মানে আমাদের বৌদ্ধ বিহারের যে শিক্ষক ছিল, তার কাছে তখন বিচার দেওয়া হয় যে জুপিটার এরকম একটা জঘন্য কাজ করেছে। রাত 10টার পরে আমাদের প্রার্থনা শেষ হওয়ার পরে আমাকে তখন আমাদের যিনি শিক্ষক ছিল তিনি আমাকে ডাকে এবং ডেকে তিনি আমাকে জিজ্ঞেস করে যে জুপিটার, এরকম একটা কথা শুনেছি, তুমি তো এখানে ছোটোবেলা থেকে বড় হয়েছো, অনেক ছোট বয়সে তুমি এখানে আসছো এবং আমরা যারা শিক্ষক মণ্ডলী আছি, তোমার সিনিয়র আছি, আমরা কিন্তু তোমার মতো এই মন্দিরে, মানে এই বিহারে এতদিন ধরে থাকি নাই, এই বিহার সম্বন্ধে আমাদের এত অভিজ্ঞতা নাই। তুমি দীর্ঘ বছর ধরে এই বিহারে আছো এবং বিহার সম্বন্ধে তোমার অনেক ভালো অভিজ্ঞতা আছে। জুপিটার, এই বিহারে কাজ করা একজন বৌদ্ধ মহিলার সাথে তুমি এটা করেছো, এটা কি সত্যি? আমি তখন বললাম যে না স্যার, আমি এই ধরনের কোনো কিছুই করি নাই। এরিমেজ আমার যিনি হিন্দু শিক্ষক আছে, তিনি বিষয়টা কিছুটা আন্দাজ করতে পেরেছে এবং আন্দাজ করতে পেরে তিনি আমাকে আলাদাভাবে ডাক দিয়ে জিজ্ঞাসা করেছে, জুপিটার, আমি তোমাকে অনেক আদর করি, আমি জানি সেদিন কি হয়েছে, তুমি না বললো আমি কিন্তু বলতে পারবো। তো যেহেতু তিনি আমার শিক্ষক, তিনি আমাকে এগুলো শিখিয়েছে, সেখানে আমি তখন বললাম যে হ্যাঁ স্যার, আমি এইভাবে একটা জিনিস জাস্ট ওনাকে দিয়ে টেস্ট করেছি যে এটা করা যায় কিনা। তিনি আমাকে তখন বলল, আমি যে তোমাকে যখন জিনিসগুলো শিখাই, আমি তোমাকে বারবার বলেছি যে তুমি কখনোই কোনো মানুষের উপর এটাকে আনবা না বা এটা দ্বারা কোনো মানুষের ক্ষতি করবা না, কিন্তু তুমি ওই মহিলার উপরে জিনিসটাকে এনেছো
এবং আনার পরে এটাকে তুমি খারাপভাবে ব্যবহার করার চেষ্টা করেছো, যেটা আমার কাছে প্রচণ্ড রকমের নোংরামি মনে হয়েছে। এবং তিনি আমাকে তখন বলে যে আমার কাছে মনে হয় যে তুমি আমার বিহারে থাকার আর কোনো যোগ্যতা রাখো না। যে বিহারে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, যেই বিহারের প্রতিটা ইটের সাথে, প্রতিটা দেওয়ালের সাথে, প্রতিটা ফিলারের সাথে আমার নারীর সম্পর্ক, আমার আত্মার সম্পর্ক, সেই বিহার থেকে তখন আমার ওই ইন্ডিয়ান শিক্ষক আমাকে বের করে দেয়। এবং বের করে দেওয়ার পরে আমার তখন যাওয়ার তেমন কোনো জায়গা ছিল না, বাট আমার মায়ের দূর সম্পর্কের এক খালাতো বোনের বাড়িতে আমি তখন গিয়ে আশ্রয় নিই। মানে আপাতত ওনাদের বাড়িতে যাই, এবং ওনাদের বাড়িতে যাওয়ার পরেও আমি একইভাবে এই প্যারানর্মাল জিনিসগুলোর উপরে রিসার্চ করতে থাকি, এইগুলোর মাঝে আমি কাজ করতে থাকি। এবং তারা আমার যে খালাম্মা ছিল, আমি আমার মানে ধর্ম অনুযায়ী বলি, মানে আমি আমার মতো করেই বলি, আমার যে খালা ছিল তিনি মাঝে মাঝে দেখতো যে আমি অলৌকিক কোনো ঘটনা ঘটাই এবং বাসার মধ্যে অলৌকিক কিছু করি, মানে যেটা প্যারানর্মাল টাইপের এরকম অনেক ঘটনা আমি বাসার মধ্যে ঘটাচ্ছি। এই জিনিসগুলো তিনি দেখতে পেল, এবং দেখতে পেয়ে একটা পর্যায়ে তিনিও প্রচণ্ড ভয় পেয়ে গেল। তার ছেলেমেয়েরা এই বাসায় থাকতো, তারাও তখন ভয় পাইল যে আমি এই ধরনের কাজগুলো করি। একটা পর্যায়ে আমার মায়ের কাছে তখন বিচার দেওয়া হলো, এবং বিচার দেওয়ার পরে আমার মা তখন করলো কি, আমার খালা তখন করলো কি, আমাকে পাসপোর্ট করালো, মানে শ্রীলঙ্কান পাসপোর্ট করালো। এই মুহূর্তে কিন্তু আমার পাসপোর্ট ছিল না। তা আমি বললাম আমি পাসপোর্ট কেন করবো, আমার তো পাসপোর্টের প্রয়োজন নাই। এরপরও জোর করে পাসপোর্ট করিয়েছে, এবং সেই পাসপোর্টের কপি নিয়ে গেছে আমার মা। অ্যান্ড কিছুদিন পরে আমার মা তখন শ্রীলঙ্কাতে আসে। এসে মা আমাকে হঠাৎ করে বলে যে তিনি আমাকে ওমানে নিয়ে যাবে। আমি তখন বললাম যে না, আমি যাব না, আরব দেশ আমার ভালো লাগে না, আমি ওই দেশে যেতে চাই না, আমি যেখানে আছি আমি এখানে থাকবো। এবং যদি কোনোভাবে আমাকে দেশের বাইরে যেতেই হয়, আমি একমাত্র ইতালি যাব, ইতালি ছাড়া আদার্স কোনো দেশে আমি যাব না। আমি ডিরেক্টলি আমার মাকে বললাম। কিন্তু আমার মায়ের কথা হচ্ছে যে মা আমাকে ওমানে নিয়ে যাবে, আমাকে মা বাংলাদেশে রাখবে, আমাকে মা শ্রীলঙ্কাতে রাখবে না। এবং শ্রীলঙ্কাতে রাখলে আমি অনেক খারাপ কিছু করে ফেলতেছি। এবং আমাদের গালে যে এলাকাটা আছে, এই এলাকাটা একটু পাহাড়ি এলাকা, মানে একটু পাহাড়ি এলাকা, এবং এই জায়গাটা আসলে শ্রীলঙ্কার মধ্যে মোটামুটি সবচেয়ে সুন্দর একটা জায়গা। অ্যান্ড ওই মুহূর্তে আমার মা এই জন্য আমাকে ওখানে রাখবে না, ওখান থেকে আমাকে নিয়ে যাবে, কারণ আমি এই জায়গার ভিতরে উপাসনার কাজগুলো করি। এক পর্যায়ে মা তখন আমাকে জোর জবরদস্তি করে আমার ভিসা লাগায়, এবং লাগানোর পরে মা তখন আমাকে শ্রীলঙ্কাতে নিয়ে যায়। এবং শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়ার পরে মা যে কারখানায় কাজ করতো, কারখানা মানে একটা শপিং মানে সুপার মার্কেট, এই সুপার মার্কেটে তখন আমাকে চাকরি দেওয়া হয়। এবং চাকরিটা ছিল খুবই নগণ্য, একটা ক্লিনারের চাকরি। 2-1 দিন কাজ করার পরেই আমি তখন মাকে ডিরেক্টলি বলে দিলাম যে মা, আমি আর এখানে কাজ করব না, আমার এখানে কাজ করতে ভালো লাগে না, আমি এটা কেন করব, আমি তো এই কাজ করার জন্য বড় হই নাই। তো আমি তখনও যে বৌদ্ধ ধর্মের যে রীতিনীতিগুলো আছে এগুলো আমি মানতাম, এবং ওই ধরনের পোশাক আশাক পরে আমি বেশিরভাগ সময় থাকতাম। তো আমার মা আমাকে বললো যে সমস্যা নাই, এটা কর, তুই আস্তে আস্তে এটা থেকে প্রমোশন পাবি, এটা থেকে আস্তে আস্তে তুই উপরের দিকে উঠবি। তা আমার কথা হচ্ছে যে না, আমি এটা করব না, আমার এই কাজটা ভালো লাগে না, এবং যেই কাজটা আমার ভালো লাগে না এই কাজটা আমার পক্ষে করা সম্ভব নয়। মায়ের সাথে এই নিয়ে আমার খুব ঝামেলা হতে হতে মা একটা সময় তার এক বন্ধুর সাথে আলোচনা করে যে কী করা যায় ছেলেটাকে। ওর তো আমি শ্রীলঙ্কা থেকে নিয়ে আসলাম, শ্রীলঙ্কা থাকতো ধরো অনেক কিছু করতো, বাট এখন আমি ওখানে নিয়ে আসছি, এখন আমি কী করব। কিন্তু আরব দেশে যাওয়ার পর আমি আর এগুলো কোনো কিছুই করি না, কারণ আমার মার সাথে আমি থাকি, আমরা একইভাবে থাকি, মানে একই রুমে থাকতাম আমার মায়ের সাথে। তো মা আমাকে খুব খেয়াল করতো যে আমি ওই ধরনের কোনো কিছু করি কিনা, বা এই ধরনের কোনো কিছু আমি ট্রাই করি কিনা। এই জন্য মা আমাকে অলওয়েজে তার চোখে চোখে রাখতো। আমি ওমানে যাওয়ার পরে এই ধরনের কাজগুলো কিন্তু আমি আর করতাম না। একটা পর্যায়ে দেখা গেল মা তার বন্ধুর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিল যে আমাকে ড্রাইভিং শেখাবে। দেন আমাকে তখন মা বললো তুই বাসায় থাক, তোর আর কাজ করতে হবে না, তুই মাঝে মাঝে যাবি, তুই ড্রাইভিং শিখবি। এই বলে মা তখন আমাকে ড্রাইভিং শেখার জন্য একটা ড্রাইভিং স্কুলে ভর্তি করায়। আমি তখন ওই ড্রাইভিং স্কুলে ভর্তি, এবং আমি সেখানে খুব ভালোভাবে ড্রাইভিংটা প্র্যাকটিস করি, এবং আমি ওখানে একটা পর্যায়ে ভালো একজন ড্রাইভার হয়ে যাই। বেশ কয়েক মাস পরে মানে আমি লাইসেন্স পাই, এবং লাইসেন্স পাওয়ার পর আমার মায়ের নিজেরই গাড়ি আছে, তো আমার গাড়িটা তখন আমি এদিকে ওইদিকে ড্রাইভ করতাম, এইভাবে আমার সময়গুলো কাটতো। অ্যান্ড এমন করতে করতে তখন আমাকে আমার মা বিভিন্ন ধরনের ভাড়া ম্যানেজ করে দেয়। যেহেতু আমার মায়ের গাড়ি আছে, আমি সকালবেলা মাকে আমাদের সুপার মার্কেটে, মানে মায়ের সুপার মার্কেট নামাই দিয়ে আসি। এরপরে মা আমাকে কিছু বিভিন্ন ধরনের আরবিক ছেলেরা আছে, মেয়েরা আছে, ওদেরকে স্কুলে পাঠিয়ে, মানে স্কুলে নামাই দেওয়া এবং স্কুল থেকে নিয়ে আসা। এইভাবে মা আমাকে তখন একটা চাকরি দেয়। তো এইভাবে আমি তখন 4-5 মাসের মতো চাকরি করি। বিভিন্ন মানে আপনার অ্যারাবিক ফ্যামিলির সন্তানদেরকে স্কুলে নিয়ে যায় মায়ের গাড়ি করে, আবার স্কুল থেকে নিয়ে আসি। এরকমভাবে কয়েক মাস করার পরে হঠাৎ করে আমার আম্মা তখন একটা ইন্ডিয়ান
মানে একটা ইন্ডিয়ান মেয়ের ওরকম একটা ইয়া পাইলো যে মানে ইন্ডিয়ান বাংলাদেশি আর কি, মেয়ের মা হচ্ছে বাংলাদেশি এবং মেয়ের বাবা হচ্ছে ইন্ডিয়ান, তাদের বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পরে এই মেয়েটা বাংলাদেশি স্কুলে পড়াশোনা করতো। মানে ওমানের মধ্যে একটা জায়গা আছে, ওখানে বাংলাদেশি স্কুল আছে, বাংলাদেশ স্কুলে মেয়েটা তখন পড়তো। তো ওই মেয়েটাকে আমি তখন নিয়ে যেতাম আনতাম। তো ওই জায়গাটার মধ্যে যাওয়ার পরে শ্রীলঙ্কান, বাংলাদেশ বা ইন্ডিয়া, এদের পোশাক আশাক, এদের কালচার, এদের চলাফেরা, এদের কথাবার্তা কিন্তু অনেকটাই যেন একরকম। তো ওখানে যাওয়ার পরে আমি কেন জানি আমার নিজের মাটির টানটা খুঁজে পাচ্ছিলাম। মানে আমার কাছে মনে হয় বাংলাদেশ স্কুলে যাওয়ার পরে বা ইন্ডিয়ান স্কুলে যাওয়ার পরে আমি যেন আমার সেই পুরনো স্মৃতিগুলোকে মেমোরাইজ করতে শুরু করি, মানে আমার অতীতগুলো আমার খুব বেশি মনে পড়ে যায়। তো ইন্ডিয়ান মেয়েটাকে নিয়ে যাইতাম, ওইখানে বাংলাদেশ স্কুলে পড়তো, তাকে নিতাম আনতাম, এভাবে সময়গুলো কাটতে কাটতে এই মেয়েটার সাথেই পরে মেয়েটার এক বান্ধবীর বড় বোন, নাম হচ্ছে ইপ্তি নামের একটা বাংলাদেশি মেয়েকে আমার তখন ভালো লেগে যায়। মানে বাচ্চাটা নিতাম বাংলাদেশি স্কুলে, আবার নিয়ে আসতাম। তো ওই মেয়েটাও মানে ইপ্তি মেয়েটাও তার ছোট বোনকে নিয়ে আসতো। তো আমরা যখন বাচ্চাকে স্কুলে নামাই দিতাম এবং নামাই দেওয়ার পর অনেকটা সময় ওখানে বসে থাকা লাগতো, এবং ওই বসে থাকার সময়টাই আমরা তখন এই মেয়েটার সাথে, মানে ইপ্তি নামের যে বাঙালি মেয়েটা আছে, এই মেয়েটার সাথে আমি তখন টুকিটাকি কথা বলতাম। তো আমি কিন্তু ইংলিশ খুব ভালো পারতাম। আমি যেহেতু বৌদ্ধ বিহারে ছিলাম, ওখানে আমাদের ইংলিশ চর্চাটা হতো, তো ইংলিশ পারতাম এবং অ্যারাবিকটা আমি ওভাবে পারতাম না। তো মেয়েটার সাথে আমি তখন আস্তে আস্তে করে ইংলিশে একটু একটু করে কথা বলি। অ্যান্ড বাংলাদেশি মেয়ে ছিল, সেও ইংলিশে পারতো, সে অনেক বছর ধরে আপনার এই আরব গালফে আছে। মেয়ের ফ্যামিলি আছে, মেয়ের বাবা ওখানে বিজনেস করে, মানে ওই শ্রীলঙ্কা বাংলাদেশের লোক ওমানে বিজনেস করে। এবং মেয়েটা তখন আমার সাথে একদম খুব ক্লোজলি আমার সাথে কথা বলে, এবং কথা বলতে বলতে মেয়েটার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়, মানে অ্যাজ এ ফ্রেন্ডলি একটা সম্পর্ক তৈরি হয়। এরপরে মেয়ের ফোন নাম্বারটা আমি নিয়েছে। তো ফোন নাম্বারটা নিয়ে যাওয়ার পরে মাঝে মাঝে মেয়েটার সাথে কথা বলি। মেয়ের বাবা ছিল কন্ট্রাক্টর, মানে কন্ট্রাক্টর বলতে ধরেন বিভিন্ন ধরনের কন্ট্রাক্টে কাজ নিত, রাস্তার কাজ, বিল্ডিংয়ের কাজ, এবং বিভিন্ন ধরনের কন্ট্রাক্টে কাজ নিয়ে এই লোক দিয়ে তখন উনি কাজগুলো করাতো, মানে এই ধরনের একজন ব্যবসায়ী ছিল আর কি। এভাবে দীর্ঘদিন মেয়েটার সাথে ফোনে কথা বলি, এবং কথা বলতে বলতে একটা পর্যায়ে এই মেয়েটার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। এবং আমি জানি আমি বৌদ্ধ এবং এই মেয়েটা হচ্ছে মুসলিম, আমাদের দুজনের মাঝে সম্পর্কের একটা বড় প্রাচীর আছে, যার জন্য হয়তো আমরা দুজনে একসাথে হতে পারবো না, কিন্তু আমরা দুজনকে অসম্ভব রকম ভালোবাসি। ছুটির দিনগুলোতে আমরা ওমানের সুন্দর সুন্দর প্লেসগুলোতে ঘুরতে যাই, এখানে সেখানে যাই, অনেক রোমান্স করি, অনেক আনন্দ ফুর্তি করি, মানে অনেক প্রেম প্রীতি, অনেক ভালোবাসা তখন মনের মাঝে মেয়েটাকে নিয়ে জাগতে থাকে। এইভাবে দীর্ঘ প্রায় 1.5 বছরের মতো আমি এই মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়ে থাকি, এবং এই মেয়েটা আমার অতীত সম্বন্ধে সব কিছুই জানতো, যে আমি একটা বৌদ্ধ বিহারে বড় হয়েছি, এবং বিহারেই আমি বড় হই। এবং একটা পর্যায়ে আমার মা আমাকে শ্রীলঙ্কা থেকে ওমানে নিয়ে আসে, এবং আসার পরে আমার মা শ্রীলঙ্কান এবং তিনি অমুক একটা জায়গায় কাজ করে। এই সব কিছুই কিন্তু তিনি কিন্তু এই মেয়েটা জানতে পারছে, মানে বাঙালি মেয়েটা জানতে পারে। তো জানতে পারার পরে সে আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসতো, অনেক ভালোবাসতো। এবং তার মুখে আমি বাংলাদেশের অনেক গল্প শুনতাম, বাংলাদেশ দেখতে এরকম, বাংলাদেশের সুন্দর জায়গা, কক্সবাজারের কথা আমাকে বলতো, সুন্দরবনের কথা বলতো। তো আমার ভিতরে না বাংলাদেশ নিয়ে একটা কৌতূহল জেগেছে, যে বাংলাদেশ আসলেই কীরকম। আমি ইউটিউবে সার্চ করে বাংলাদেশ দেখতাম, বাংলাদেশি মানুষ দেখতাম, বাংলাদেশি কালচার দেখতাম, আমার কাছে ভালো লাগে। একটা সময় মেয়েটাই আমাকে অফার করলো যে আমরা তো সবাই বাংলাদেশে যাব, অ্যান্ড আমরা হচ্ছে কয়েক মাস ধরে থাকবো, আমরা ঘুরবো উইন্টারে, তা তুমি কি আমাদের সাথে যাবা? এটা বলার পরে আমি একটু প্রথমে বিব্রত হলাম যে ওদের সাথে যাব, এবং ওরা আসলে আদৌ আমাকে নিয়ে কি করবে, একটা ভয় মনে কাজ করতো, যেহেতু আমি ভিন্ন দেশের একটা ছেলে। তো যখন মেয়েটা আমাকে এভাবে বললো যে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব, এবং আমার সাথে নিয়ে গেলে পরে তুমি আমার সাথে থাকবা, আমার সাথে এটা করবা ওইটা করবা, তো অনেক রোমান্সকর কথাবার্তা বলার পরে একটা পর্যায়ে আমি তখন রাজি হলাম যে ঠিক আছে, আমি তোমার সাথে যাব এবং তোমার দেশ বাংলাদেশ আমি দেখব। এই জিনিসটা তখন মনে জাগলো। আমি তখন মাকে বললাম, মা আমাকে তখন নিষেধ করলো যে না, যেতে হবে না, এবং বাংলাদেশি মানুষরা ভালো হয় না, ওমানে যারা বাংলাদেশি আছে ওদের কাজ কাম ভালো না, ওরা অনেক খারাপ কাজ করে, এভাবে হচ্ছে মা আমাকে বোঝাচ্ছিল। তো আমি বললাম যে মা, আমি যাদের সাথে যাচ্ছি তারা তো ওমানে একজন ভালো প্রোফাইলদারে, তাদের অনেক বিজনেস আছে এবং তারা অনেক নাম করা ব্যক্তি, মেয়ের বাবা, অ্যান্ড আমি ওখানে যেতে পারি। এই মেয়ের বাবা কিন্তু তার বাবার সাথে আমাকে পরিচয় করাই দিছে। তো তখন হলো কি, ওরা আমাকে ওদের সাথে বাংলাদেশে নিয়ে গেল। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, বাংলাদেশে যাওয়ার পরে না আমার অন্তরটা ভরে গেল। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আমার দৃষ্টিতে দেখা সবচেয়ে সুন্দর একটা দেশ। বাংলাদেশের মাটি, মানুষ এবং বাংলাদেশের কালচার, বাংলাদেশের
সব কিছু আমাকে অনেক মুগ্ধ করেছে। আমরা প্রায় 17 দিনের মতো কক্সবাজার ছিলাম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে কাটানোর সময়গুলো আমার জীবনের সবচেয়ে বেস্ট সময় ছিল। আমরা বান্দরবনে ঘুরতে যাই। আমাদের অনেকটা দেখতে আমাদের শ্রীলঙ্কার মতোই ঘন পাহাড়ে ঘেরা, এবং পাহাড়ের ওই রাজ্য বান্দরবন দেখেও না আমি মুগ্ধ হয়ে যাই। আমি স্থিত পাহাড়ে ঘুরে বেড়াই। আমার সময়গুলো এতটা মধুরভাবে কাটতে থাকে যেটা আমি বলে বোঝাতে পারবো না। যেই ইপ্তির সাথে ওমানে থাকা অবস্থায় হয়তো আমার একটুখানি প্রেমের সম্পর্ক হয়, কিন্তু আমি যখন বাংলাদেশে ইপ্তির সাথে যাই সেই মুহূর্তটাতে আমি ইপ্তিকে অনেক বেশি ভালোবেসে ফেলি, এবং ইপ্তির প্রতি আমার এমন ভালোবাসা কাজ করে যে আমি ইপ্তিকে ছাড়া আর কোনো কিছুই চিন্তা করতে পারি না। আমার ধ্যানে মনে প্রাণে সব কিছু জুড়ে তখন ইপ্তি থাকে। আমি মেয়েটাকে অসম্ভব রকম ভালোবেসে ফেলি, এবং তার বাবা মা তারা খুবই ফ্রি মাইন্ড। তাদের মনেও কোনো নাই যে আমি তাদের মেয়েকে নিয়ে ঘুরতেছি বা এখানে সেখানে যাচ্ছি। তারাও এই বিষয়টা খুব ফ্রিলি নিচ্ছে, তারা কোনো কিছু মনে করতেছে না। এবং বাংলাদেশে প্রায় 2 মাসের মতো আমি থাকি, এবং 2 মাসে আমি ইপ্তিকে না যতটা ভালোবাসি, বাংলাদেশটাকে আমি ঠিক তার চেয়ে আরও অনেক বেশি ভালোবেসে ফেলি। যার জন্য 2 মাস পরে বাংলাদেশ থেকে আমি যখন চলে আসি, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি প্রচণ্ড রকমের কান্না করে দিই। ইপ্তি আমাকে বোঝায়, কান্না কেন করতেছ, কান্না করো না, এবং কান্না করা ভালো লক্ষণ না, তুমি কান্না করো না। অনেকভাবে ইপ্তি আমাকে বলে, বাট এরপরেও না আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমার মনের ভিতরে এক অন্যরকম কষ্ট কাজ করে যে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি। এরপরে আপনি বিশ্বাস করবেন, আমি ইউটিউবে বসে বসে আমি বাংলাদেশের ভিডিও দেখতে দেখতে আমি বাংলাদেশ থেকে একটা সময় আবারও পুনরায় মাস্কাট ওমানে চলে আসি। এবং আসার পরে ইপ্তির পরিবারের সাথে তখন আমার এত মধুর সম্পর্ক, আমি ইপ্তিদের বাসায় যাচ্ছি, ইপ্তিদের বাসায় আসতেছি, ও আমাদের বাসায় যাচ্ছে, এবং এমন করতে করতে আমরা দুজনেই যেহেতু প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি, মাঝে মাঝে আমরা একটু বেশি দুষ্টমি করে ফেলি। যেমন আমি ইপ্তির গায়ে হাত দেই, ইপ্তি আমার গায়ে হাত দেয়, এবং নেভার মাইন্ড আমরা অনেকগুলো কাজ করি। যদিও ওদের ফ্যামিলির সবাই জানতো আমি খ্রিস্টান ধর্মের একটা ছেলে এবং ইপ্তি হচ্ছে মুসলমান। এইটা জানার পরে ইপ্তির মা তখন এই বিষয়টা কিছুটা ডাউট করে, কিছুটা সন্দেহ করে, এবং সন্দেহ করে ইপ্তির বাবাকে তখন এই বিষয়টা একটু একটু বলে দেয় যে ছেলেটা এইভাবে আসতেছে আমাদের বাসায়, এবং ইপ্তির সাথে মনে হয় ছেলেটার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখা ভালো, ইপ্তির কিন্তু এর আগে একটা বিয়ে হয়েছিল বাংলাদেশে খুবই সম্ভ্রান্ত একটা পরিবার ইপ্তির বিয়ে হয়, এবং বিয়ে হবার পরে ওই হাজব্যান্ড ভালো ছিল না। ভালো না থাকার কারণে ইপ্তি ওই হাজব্যান্ডকে ডিভোর্স করে দেয়, এবং ডিভোর্স করে ইপ্তি তার বাবার সাথে তার বাবা তাকে ওমানে নিয়ে আসে। এরপর থেকে সে তার ভাই বোনদের দেখাশোনা করে, ভাই বোনদের সাথে থাকে, এন্ড এভাবেই তার সময়গুলো ওমানে কাটতেছে। ও কিন্তু কোনো কিছুই করে না, বাসার মধ্যেই থাকে, ওর মাকে বিভিন্ন কাজে হেল্প করে, দ্যাটস ইট। তো এরপরে এভাবে যেতে যেতে একটা পর্যায়ে ইপ্তি আমাকে ডিরেক্টলি ফোন দিয়ে বলল যে জুপিটার, তুমি যে আমাদের বাসায় এইভাবে আসো যাও, আমার মা বিষয়টাতে মাইন্ড করছে, এবং মাইন্ড করে আমার আব্বাকে জানাইছে। তো তারা দুজনেই বিষয়টা খুব খারাপভাবে নিয়েছে। তুমি এভাবে আর আমাদের বাসায় এসো না, বা আমি বলা ছাড়া তুমি হুটহাট করে আমাদের বাসায় এসো না। অ্যান্ড এইটা বলার পরে আমার মনে অনেক কষ্ট লেগেছে যে আসলেই সত্যিকার অর্থে একটা ফ্যামিলির সাথে যখন এত ভালো একটা সম্পর্ক হয়ে যায়, এরপরে সম্পর্কের মাঝে যদি এরকম একটা টানাপড়া দেখা দেয়, এইটা আসলে খুব বেশি কষ্টকর। তো এরপরে আমি আর ওরা আমাকে ওদের বাসায় খুব বেশি যেতে দিত না, আমিও খুব বেশি একটা যাইতাম না। কিন্তু আমার ইপ্তির সাথে সম্পর্কটা থেকে যায়। এইভাবে ঠিক 4 মাস পরেই হঠাৎ করে ইপ্তির বাবা যে আরবি ছিল, যে অ্যারাবিক লোকটা ছিল, ওই অ্যারাবিক লোকের সাথে ইপ্তির বাবার একটা বিষয় নিয়ে খুব ঝামেলা হয়ে যায়। কোথাও উনি একটা অনেক বেশি টাকার একটা কন্ট্রাক্ট পায়, কাজের একটা কন্ট্রাক্ট। তো ওই কাজটা উনি করে, এবং সেখানে ওনার যে অ্যারাবিক ছিল, অ্যারাবিক তার কাছ থেকে অনেক বেশি টাকা মুনাফা নিয়ে যায়, এবং অনেক বেশি টাকা নেওয়ার কারণে ইপ্তির বাবার সাথে তার যে স্পন্সর ছিল ওই লোকটার প্রচণ্ড ঝামেলা হয়, এবং ঝামেলার একটা পর্যায়ে ইপ্তির বাবাকে তখন ওই লোকটা মামলা করে দেয়, এবং মামলা করে দিয়ে ইপ্তির বাবাকে জেলে পাঠিয়ে দেয়। তো জেলে পাঠিয়ে দেওয়ার পরে ওদের যে বিজনেসগুলো ছিল, ওদের যে ব্যবসাগুলো ছিল, এই সব ব্যবসাগুলো অ্যারাবিক লোকটা তখন ক্রোপ করে নিয়ে যায়। তখন তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, অত্যন্ত খারাপ হয়ে যায়। এবং ওই সময় আমি তাদেরকে প্রচুর সাপোর্ট করি, আর্থিকভাবে, মানসিকভাবে। আমার মায়ের কাছে অনেক টাকা ছিল, আমার মা আমাকে প্রচুর টাকা দিত, এবং মায়ের টাকা দিয়ে আমি ইপ্তিকে ফুললি সাপোর্ট করি, ইপ্তির আব্বাকে জেল থেকে বের করি, এবং তাদেরকে খুব ভালোভাবে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করে দিই। যদিও ইপ্তির বাবার যে ওখানে অনেক ব্যবসা ছিল, লক্ষ কোটি টাকার ব্যবসা ছিল, ওই ব্যবসার কোনো কিছুই তিনি নিতে পারেনি। একেবারে শূন্য হাতে তিনি জেল কেটে বাংলাদেশে তার সন্তানদেরকে নিয়ে চলে যায়। এবং ইপ্তি যখন বাংলাদেশে চলে যায়, তখন তাদের পারিবারিক অবস্থাটা আর আগের মতো ছিল না, অনেকটা খারাপ হয়ে গেল, খুব বেশি খারাপ হয়ে গেল। আমি ওমান থেকে তাদেরকে টাকা পাঠাতে হতো, বাজার করার জন্য
আমি ওমান থেকে তাদেরকে টাকা পাঠাইতাম, কারণ তাদের পারিবারিক অবস্থাটা তখন অনেক বেশি খারাপ হয়ে যায়। ওর বাবা অনেক টাকা মাইর খায়, ওর বাবাও তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে, আগের মতো কাজকাম করতে পারে না, অনেকটা দুর্বল হয়ে যায়। তো এই যে আমি বাংলাদেশে টাকা পাঠাই এবং আমার আম্মার কাছ থেকে টাকা নিয়ে আমার স্যালারির টাকা বাংলাদেশে পাঠাচ্ছি, অ্যান্ড এগুলো কোনো না কোনোভাবে আমার আম্মা তখন কিছুটা বিষয় ডাউট করে ফেলে। মানে আমার আম্মা সন্দেহ করে ফেলে যে আমি বাংলাদেশে টাকা পাঠাচ্ছি, বা এরকমভাবে জানার পরে একদিন মা আমাকে বিষয়টা জিজ্ঞেস করে, মানে আমাকে বলে যে এইটা সত্য কিনা বা এটা আমি করছি কিনা, এভাবে বলে যে আমি বাংলাদেশে টাকা পাঠাচ্ছি বা বাংলাদেশে কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক আছে, এইটা কতটুকু সত্য বা কতদূর সত্য। আমার আম্মা যখন এভাবে আমাকে মুখের উপর বলে, আমি তখন বাধ্য হয়ে আমার মায়ের কাছে স্বীকার করি যে হ্যাঁ মা, আমি বাংলাদেশি একটা মেয়ে ইপ্তি, ওরে আমি পছন্দ করি, অ্যান্ড মেয়েটা হচ্ছে মুসলিম ধর্মের একটা মেয়ে, অ্যান্ড মেয়েটাকে আমার ভালো লাগে, আমি তাকে বিয়ে করতে চাই। অ্যান্ড এটা বলাতে আমার আম্মা তখন খুবভাবে রেগে যায়, মানে আমার উপর অনেকটা খেপে যায় যে না, এটা তো হতে পারে না, তুমি কেন বাংলাদেশি মেয়েকে বিয়ে করবা? আর আমি তো তোমাকে আগেই বারবার সতর্ক করেছি যে বাংলাদেশি মানুষরা ভালো হয় না, ওরা খুবই ডেয়ারিং হয়, ওরা অনেক খারাপ হয়, সুতরাং তুমি কেন বাংলাদেশি মেয়েকে বিয়ে করতে পারবা না। আমার মা তখন আমাকে কঠিনভাবে শাসালো এই বিষয়টা নিয়ে, যে তুমি কোনো বাংলাদেশি মেয়েকে বিয়ে করতে পারবা না এবং এটা কোনোভাবেই সম্ভব না, আমি তোমাকে কোনো বাংলাদেশি মেয়েকে বিয়ে করাবো না। তখন আমার অবস্থা ভাই এতটাই খারাপ হয়ে গেল যে আমি ওই মুহূর্তকে, মানে ওই মুহূর্তটাতে ইফতিকে ছাড়া আর কোনো কিছুই বুঝে না। মানে যতই মাকে বলি, মা আমাকে কোনো সাপোর্ট করে না, কোনো কিছু করে না। এক পর্যায়ে আমি ওমান থেকে, যেহেতু আমার আগে বাংলাদেশ অ্যাম্বাসির মাঝে একটা যাওয়া শোনা ছিল, আগে আমি বাংলাদেশে গিয়েছিলাম, ভিসা লাগানো আছে, আমি আমার মায়ের রুম থেকে গয়নাগাঠি চুরি করি এবং গয়নাগাঠি চুরি করে টাকা পয়সা নিয়ে আমার যে মায়ের গাড়ি ছিল, আমার মায়ের ওই গাড়ি বিক্রি করে আমি সব টাকা নিয়ে তখন বাংলাদেশ অ্যাম্বাসি থেকে ভিসা লাগাই এবং ভিসা লাগিয়ে আমি তখন বাংলাদেশে চলে যাই আমার ওই ওয়াইফের কাছে, মানে আমার ওই গার্লফ্রেন্ডের কাছে। এবং চলে যাওয়ার পরে তাদের বাড়ি ছিল হচ্ছে চট্টগ্রামে, বাংলাদেশের চট্টগ্রামে বাড়ি ছিল। অ্যান্ড আমি তখন চট্টগ্রামে শহরে যাই, শহরে একটা হোটেল রুমে আমি তখন থাকি। অ্যান্ড ওই মুহূর্তটাতে আমি কিন্তু ট্রুলি বাংলা বলতে পারতাম, মানে আমি এত সুন্দর বাংলা বলতে পারতাম যে আমাকে দেখলে কেউ বুঝতে পারতো না যে আমি আসলে বাঙালি নাকি শ্রীলঙ্কান। এবং আমি বাংলা ভাষাটা শুধু মানে চিটংয়ের ভাষাটা বলতে পারতাম, এটা আদার্স কোনো জেলা যেমন কুমিল্লা অথবা ঢাকা, বরিশাল, নোয়াখালী, সিলেট, ওই সব ডিস্ট্রিক্টের ভাষা আমি বলতে পারতাম না, কিন্তু একদম লোকালি মানে আপনার চট্টগ্রামের যে ভাষাটা আছে ওইটা আমি ক্লিয়ার বলতে পারি। এবং এই ভাষাটা আমাকে সম্পূর্ণভাবে ইপ্তি শিখিয়েছে, ইপ্তির মুখ থেকে আমার বাংলা ভাষাটা শেখা, এই জন্য চিটংয়ের ভাষাটা আমি তখন ক্লিয়ার বলতে পারি। তো চিটংয়ে যাওয়ার পরে এভাবে আমার ইপ্তির সাথে তখন দেখা হয়, ইপ্তি আসে, এসে কান্নাকাটি করে এবং একটা পর্যায়ে ওর পরিবারে আমাকে নিয়ে যায়। তো ওর পরিবারে নিলে পরে আমি তখন ওর পরিবারের জন্য প্রচুর করি, ওর বোনদের, ছোটো বোনগুলোর জন্য, ওর বাবার জন্য, মায়ের জন্য আমি অনেক টাকা পয়সা দিই, কারণ আমি অনেক টাকা নিয়ে যাই শ্রীলঙ্কা থেকে যেতে, আমি অনেক টাকা নিয়ে যাই, প্রায় বাংলাদেশি টাকা হিসাব করলে 40 লক্ষ টাকার মতো আমি নিয়ে যাই। আপনাদের যদি টাকার হিসাব করে তাহলে প্রায় 40 লাখ টাকা নিয়ে যাই, গয়নাগাটি সব কিছু মিলে। তো তখন আমি ইপ্তির সাথে ওখানে খুব ভালো আছি এবং ইপ্তির পরিবার তখন এই বিষয়টা খুব সহজে মেনে নেয়। আর আমার মা আমার উপরে প্রচণ্ড রাগ করে আমাকে, আমি মায়ের সাথে টোটালি কন্ট্রাক্ট অফ করে দিই। মা এটাও বলেছিল যে তিনি বাংলাদেশে এসে আমাকে ধরে নিয়ে যাবে, তো যার জন্য আমি মার সাথে আর কোনো কন্ট্রাক্ট রাখি নাই, মার সাথে কোনো কথা বলি নাই এবং ইপ্তিদের পরিবারে আমি তখন থেকে গেলাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ইপ্তিরা কিন্তু গ্রামে থাকতো, মানে চট্টগ্রাম যে শহরে থাকতো না, একটা গ্রামের মধ্যে থাকতো। তো সেখানটার মধ্যে ইপ্তি তখন আমাকে, মানে ইপ্তির পরিবার তখন বুঝছে যে আমি ওকে ভালোবাসি এবং ওকে ভালোবেসে আমি সেই ওমান থেকে বাংলাদেশে চলে আসছি। পরে ওর বাবা আমাকে ডিরেক্টলি বললো যে তুমি কি ইপ্তিকে বিয়ে করতে চাও? অ্যান্ড তুমি কি জানো যে ইপ্তির এর আগে একটা বিয়ে হয়েছে, একটা বাবু আছে, ওই বাবুটা মারা গেছে, তো এটা কি তুমি জানো কিনা? তো আমি বললাম যে হ্যাঁ আমি সবই জানি, ওর আগে একটা বিয়ে হয়েছে, ওর বাচ্চা মারা গেছে, এই সব কিছু আমার জানা আছে, বাট ওকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, আমি ওকে বিয়ে করতে চাই। পরে তিনি আমাকে বললো তাহলে তো ভালো, তুমি যদি ওকে বিয়ে করতে চাও তাহলে তো খুব ভালো, কিন্তু তুমি তো মানে তুমি বৌদ্ধ হয়ে তো একটা মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে না, তোমাকে তো তোমার ধর্ম পরিবর্তন করতে হবে। তাই আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, আমি আমার ধর্ম পরিবর্তন করব, কারণ আমি ওকে ভালোবাসি, ওকে আমার পেতে হবে। দেন আমি তখন ওই ধর্মটা পরিবর্তন করি, মানে ধর্মটা পরিবর্তন করে আমি তখন পুনরায় তাদের ওই ধর্মটা গ্রহণ করে মুসলিম হয়ে যাই এবং কলমা পড়ি, কলমা শাহাদাত পড়ে আমাকে কলমা পড়ায় এবং একজন হুজুরের মাধ্যমে তখন আমাকে মুসলিম বানায়। এবং মুসলিম হওয়ার পরে আমি তখন ইপ্তিকে ইসলাম ধর্ম অনুযায়ী, মানে ধর্ম অনুযায়ী আমাকে বিয়ে করি। অ্যান্ড বিয়ে করার পরে আমি ওর সাথে খুব ভালোভাবেই সংসার করে যাচ্ছি, থেকে যাচ্ছি। অ্যান্ড ওদের গ্রামে পড়ে দেখতাম। এইভাবে 3 মাস পরে
3 মাস পরে হঠাৎ করে ওদের গ্রামের একটা মেয়ে, আপনার আমের সময় ছিল, ওই সময় গ্রীষ্মকাল ছিল, আম পাড়ার জন্য গাছে ওঠে এবং গাছে উঠলে পরে ওই গাছ থেকে মেয়েটাকে ধাক্কা দিয়ে হচ্ছে একজন মানে জিন টাইপের কিছু একটা ওকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দেয়। আর মেয়েটাকে ধাক্কা দিয়ে নাকি গাছ থেকে ফেলে দেওয়ার পরে এই মা মানে মেয়ের মা তখন মেয়েটাকে অনেক কবিরাজের কাছে নিয়ে যায়, চট্টগ্রাম অনেক নামি দামি কবিরাজের কাছে নিয়ে যায়। অ্যান্ড কবিরাজ কী করে জিন ছাড়ায় এবং এরপরে মেয়েটাকে আবারও জিনে ধরে। তো আমার ভিতরে কিন্তু আমি মানে যুদ্ধ শেষ করেছে বা যুদ্ধ থেকে চলে আসছে, কিন্তু ট্রেনিং তো ভুলে যাই না, ট্রেনিং তো আমার জানা আছে। আমি এই কাজগুলো করি না, কিন্তু আমার তো এটা জানা আছে। একদিন আমি হঠাৎ করে মেয়েটা দেখলাম মানে যাচ্ছে আর কি, আমরা যে বাসায় থাকি আমাদের বাসার সামনে দিয়ে মেয়েটা যাচ্ছে এবং মেয়েটার ওই যাওয়া দেখে আমি দেখলাম যে মেয়েটার পিছন পিছন ওই জিনিসটা হেঁটে যাচ্ছে। মানে আমি এটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারতাম যে কোনো মানুষের সাথে যখন এই জিনিসগুলো থাকতো। আমি তখন আমার ওয়াইফকে বললাম, মানে ইফতিরে বললাম যে ইফতি এই ঘটনা। পরে আমাকে বলে এটা তুমি কিভাবে জানলা? আমি বললাম যে হ্যাঁ, মেয়েটার সাথে এই জিনিসটা আছে এবং আমি চাইলে মেয়েটাকে ভালো করে দিতে পারবো। তো আমার কাছে কিন্তু তখন কোনো টাকা পয়সা নাই, আমি কিন্তু ওই যে আমার মায়ের জমানো টাকাগুলোই খরচ করতেছি। অ্যান্ড আমি ওখানে পড়ে আছি, মানে টোটালি বেকার একটা মানুষ, কোনো কাজ করি না। অ্যান্ড আমি বললাম যে আমি চাইলে মেয়েটাকে ভালো করতে পারবো। এই মেয়েটার বাবা আবার থাকতো হচ্ছে ইউরোপের কোনো একটা দেশে। তো এটা বলার পরে আমার বউ মনে হয় মেয়ের মাকে বলে বিষয়টা, বলার পরে মাগরিবের নামাজের পরে আমি মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়ি। ওইখানকার মানুষটা আমাকে অনেক ভালোবাসতো, এটা সত্য কথা। ওইখানে যারা মানুষ ছিল তারা সবাই আমাকে অনেক ভালোবাসতো। তো আমি তখন নামাজ পড়ে মসজিদ থেকে আসার পরে দেখি যে মেয়ের মা আমাদের ঘরে বসে আছে, মেয়েটা নাই, মেয়ের মা বসে আছে। পরে আমি আসছি, সালাম দিছি, উনি আমার সালামের উত্তর নিল, নিয়ে বললো বাবা তুমি তো বাংলা জানো? আমি বললাম হ্যাঁ আমি জানি। বলে এই ঘটনা, মানে চিটংয়ের বাসায় বললো যে আমার মেয়ে নাকি গেছে, তুমি নাকি দেখছো, তুমি নাকি ইফতিকে বলছো, এখন তুমি কি আমার মেয়েটাকে ভালো করে দিতে পারবা? যদি আমার মেয়েটাকে ভালো করে দাও, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। আমি তখন বললাম যে না, আমি আপনার মেয়েকে ভালো করে দিতে পারবো, কিন্তু আপনি আমাকে কোনো কিছু দিতে হবে না। উনি আমাকে বলে যদি পারো দেও বাবা, কারণ আমার মেয়েটাকে আমি অনেক কবিরাজের কাছে নিয়ে গেছি, বাট কোনো কবিরাজ আমার মেয়েটাকে ভালো করতে পারে নাই। আমি বললাম পারবে না তো, কারণ এটা একটা পিশাচ, এই পিশাচকে সরানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে ফজরের নামাজ পড়ে আপনি আপনার মেয়েকে নিয়ে এসেন, আমি চেষ্টা করব। তো রাতের বেলায় আমাকে আমার বউ ইফতি জিজ্ঞেস করতেছে যে তুমি যে বললা তুমি মেয়েটাকে ভালো করবা, তুমি কি এটা পারবা? এটা কি কোনোদিনও সম্ভব? আমি তখন বললাম যে আমার দ্বারা এটা সম্ভব। ও আমাকে বলে তুমি কি এই কাজগুলো আগে কখনো করেছিলা? আমি বললাম হ্যাঁ, শ্রীলঙ্কার থাকতে আমি তোমাকে বললাম না যে আমি বৌদ্ধ বিহারে ছিলাম, ওখানে আমি এই ধরনের কাজগুলো করতাম। আমাকে বলে তাহলে তো ভালোই, তাহলে কালকে তুমি কী কাজ করো আমি দেখবো। এর পরের দিন যখন এই মেয়েটাকে আমি নিয়ে আসলাম এবং মেয়েটার উপরে ওই জিনটাকে আমি আনার পরে আমি আমার ওস্তাদের নামে, মানে আমার শিক্ষকের নাম দিয়ে তখন আমি জিন চালান শুরু করলাম। আমি চালানোর একটা পর্যায়ে এই জিনটা আমার কাছে মাথা নত করে নাকে খড় দিয়ে এই মেয়েটাকে ছেড়ে দিল, মানে মেয়েটাকে ছেড়ে জিনটা তখন চলে গেল। এবং এই জিনটা চলে যাওয়ার পরে এই মেয়েটাকে যখন আমি ভালো করি, মানে মুহূর্তের মধ্যে এই জিনিসটা পুরো এলাকাতে ছড়িয়ে পড়ে যে শ্রীলঙ্কার এক কবিরাজ আসছে এবং ওই কবিরাজ খুবই গরম কবিরাজ, মারাত্মক কবিরাজ, এবং এই কবিরাজে পারে না এমন কোনো কাজ নাই, ওই সব ধরনের কাজ করতে পারে এবং উনি সব কিছু করে। এইবার দেখা গেল যেহেতু আমার বাড়ি শ্রীলঙ্কা ছিল এবং আমি দেখতে বাঙালির মতোই, কিন্তু আমি একটু বাঙালি চেহারার চেয়ে আমার চেহারাটা একটু অন্যরকম ছিল, মানে চেহারাটা ছিল একটু অন্যরকম এবং আমি ছিলাম শ্রীলঙ্কান। তো এই জিনিসগুলো জানার পরে আমার কাছে তখন হচ্ছে এত পরিমাণের মানুষ আছে যারা আমার কাছে আসে। আমি একজন তান্ত্রিক বা কবিরাজ হিসাবে বলি, আমি 95% দেখতাম যে ভুয়া, মানে 95% নারী পুরুষ স্বাস্থ্য বলতো রাতের বেলা আমাকে জেনে ধরে, আমাকে কালো জাদু করছে, আমাকে মেরে ফেলতেছে, এই কথাগুলো আমাকে বলতো। অথবা অনেক মেয়েরা এসে বলতো বিয়ে হয় না, মেয়ের মা বলতো যে মেয়েটাকে হয়তো কিছু একটা করে রাখছে যে জন্য আমার মেয়ের বিয়ে হয় না। বাট আমি এগুলো দেখতাম যে না, আসলে মেয়েকে কিছুই করা হয়নি। এবং কেউ বলে আমি অসুস্থ, আমি এত ওষুধ খাচ্ছি, বাট আমার কোনোভাবে আমি রোগ থেকে মুক্তি পাচ্ছি না, আমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, যদি পারেন আপনি আমাকে বাঁচান, আমি আপনাকে 2 লাখ 4 লাখ 5 লাখ আপনার যা লাগে আমি আপনাকে তাই দিব। এমনভাবে টাকার অফার করে তান্ত্রিকদেরকে, ভাই আমি না বললে আপনি বিশ্বাস করবেন না। তান্ত্রিকরা এরকমও করেছে, টাকাওয়ালা যদি কোনো লোক দেখে, ধরেন তার কাছে প্রচণ্ড টাকা আছে এবং ওই লোকটার পিছনে সে নিজেই জিনটা চালান করে দেয়, তার সাথে যে জিনটা আছে ওইটা ওই লোকটার উপরে চালান করে দেয় এবং জিন চালান করে দিয়ে ওই লোকটাকে পাগল বানায় তার কাছ থেকে টাকা নিয়ে আসে। বেশিরভাগ তান্ত্রিকরা এই কাজটা করে। বাংলাদেশে আমি যতটুকু ছিলাম আর কি, আমি যতটুকু দেখলাম, তা আমি বলতাম যে না, আসলে আপনার মেয়েকে তো কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়নি, আপনি চেষ্টা করুন আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। তখন আমাকে বলতো যে না না, করছে, তুমি ভুল জানো, করছে।
তা এরকম করে মাঝে মাঝে আমি তখন কিছু চিকিৎসা করতাম, আমি তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিতাম, আহামরি কোনো নিতাম না, মানে বাংলাদেশি টাকায় 400 টাকা 500 টাকা 1000 টাকা অতটুকুই নিতাম। অ্যান্ড ওভাবে দেখি যে আমি অনেক টাকা ইনকাম করতে পারতেছি, মানে পার ডে প্রতিদিন আমি প্রায় 40 থেকে 50 হাজার টাকার মতো ইনকাম করতে পারতেছি, যেটা আমাকে অবাক করে দিল যে এত টাকা কিভাবে সম্ভব। 40 থেকে 50 হাজার টাকা আমি প্রতি মাসে ইনকাম করতেছি, এবং প্রচুর মানুষ আমার কাছে আসতেছে এবং সবাই আমার কাছ থেকে মানে চিকিৎসা নিচ্ছে, এই ধরনের চিকিৎসাগুলো নিচ্ছে। অ্যান্ড আমি এই কাজটা ভালো করতে পারতাম, কারণ জিনদের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, শ্রীলঙ্কাতে থাকা অবস্থায় ছিল, এবং পুনরায় বাংলাদেশে আসার পরে আরও ভালো একটা সম্পর্ক তৈরি হলো। এইভাবে প্রায় আমি অনেক বছর ধরে এই কাজটা করি। এরই মাঝে আমার বউয়ের ঘরে একটা মেয়ে সন্তান হয়, একটা মেয়ে হয়, এবং মেয়েটা হওয়ার পরে আমি তখনকার ঘটনা বলতেছি, মেয়েটা হওয়ার পরে হঠাৎ করে আমার ভিতরে আমার বউকে নিয়ে আমি একদিন চালান দিলাম। এমনি আমার ভিতরে এটা জাগলো যে এমনি বউকে নিয়ে আমি একটু চালান দিই। তা আমি তখন একরকম দুষ্টুমি করে আমার বউকে নিয়ে চালান দিলাম, এবং চালান দেওয়ার পরে আমার বউয়ের রাশির সাথে আমি একটা পরীর মিল পেয়ে গেলাম। মানে একটা পরী, যেই পরীটাকে আমি আমার বউয়ের উপরে আনতে পারবো, মানে বউকে এটা আমি বশে নিতে পারবো। এবং ওই পরীটার সাথে আমার তো আসলে আগ থেকে একটা খায়েশ ছিল যে আমি একটা পরীকে বিয়ে করব, একটা পরীর সাথে আমি শারীরিক সম্পর্ক করবো, একটা পরীর সাথে আমি থাকবো, এই খায়েশ তো আমার ছিল। বাট পরীকে তো সরাসরি আর আনা যায় না, বা অথবা পরীদের তো কোনো বডি হয় না, ওদের কোনো দেহ হয় না, ওরা তো হচ্ছে গিয়া হয় আপনার বাতাস হাওয়া। অ্যান্ড আমি তো কোনো বাতাস হাওয়ার সাথে আর কোনো কিছু করতে পারবো না। অ্যান্ড আমার কাছে তখন মনে হলো যে এই পরীটাকে আমি আমার বউয়ের মাঝে আনবো, এবং বউয়ের মাঝে আনলে পরে আমার বউয়ের চেহারা পরিবর্তন হবে, আমার বউয়ের চেহারা পরিণত হবে, এবং আমি তখন এই পরীর সাথে শারীরিক সম্পর্ক করব। এই জিনিসটা করে এবং আমি তখন আমার তন্ত্র মন্ত্রের মাধ্যমে আমার বউয়ের সাথে রাশির যেহেতু মিল আছে, আমার খুব বেশি কষ্ট হয়নি, অনেক কম সময়ের মধ্যে আমি আমার বউয়ের উপরে এই পরীটাকে নিয়ে আসি, এবং পরীটাকে নিয়ে এসে আমি এই পরীটার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হই, মানে পরীটার সাথে আমি শারীরিক সম্পর্ক করি। এভাবে আমি পরীটাকে আনতাম এবং এনে আমার বউয়ের শরীরে রাখতাম, এবং রাখার পরে এই ধরনের সম্পর্ক করতাম। যদিও পরীটা এটা চাইতো না, ওইটা করতে আমাকে দিত না, মারাত্মকভাবে আমাকে ডিস্টার্ব করতো বা এটা করতে দিত না। আমি একরকম মানুষকে যেরকম দর্শন করে এরকম জোর করে এই পরীটাকে আমার ওয়াইফের মাঝে আনতাম, এনে আমাকে একরকম দর্শন করতাম। তো এইভাবে প্রায় 1 বছর করার পরে হঠাৎ করে একদিন আমার মেয়েটাকে মেরে ফেলে। আমার যে একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে পানির মধ্যে চাপা দিয়ে, পুকুর যে ছিল বাংলাদেশে, পুকুরের মধ্যে চাপ দিয়ে আমার মেয়েটাকে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলে। তো সবাই বলে আমার মেয়েটা পুকুরে পড়ে মারা গেছে, সবাই বলতেছে পুকুরে পড়ে মারা গেছে, কিন্তু আমি দেখলাম যে না, আমার মেয়েটা আসলে পুকুরে পড়ে মারা যায়নি, ওই পরীটা আমার মেয়েটাকে মেরে ফেলেছে। এবং ওই মেয়েটাকে মেরে ফেলার পরে আমার ভিতরে এই পরীর উপরে আরও রাগ উঠে গেছে, যেটা আমার বাচ্চাটাকে কেন মারলি। এবং এক পর্যায়ে আমি আমার বউয়ের শরীরে এটাকে বন্দনা দিয়ে ফেলি, আমার বউয়ের শরীরে এটাকে আমি আটকে ফেলি, এবং মারাত্মকভাবে আমি ওর উপরে যৌন অত্যাচার করি, এবং যেভাবে আমার ইচ্ছা খুব খারাপভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করি, এবং এইটা প্রচণ্ড রকমের রাগান্বিত হয়। 1 মাস 2 মাস 3 মাস নয়, প্রায় 6 বছর ধরে, টোটালি 6 বছর ধরে আমি এই পরীটার সাথে এই ধরনের সম্পর্ক করে গেছি। এবং এরকমভাবে আমি পরীটাকে না চাইতাম, আমার যেভাবে চাইতাম আমি ওভাবে আমার বউয়ের শরীরে নিয়ে পরীটাকে দর্শন করতাম। একে ছিল রাগ, দ্বিতীয়ত খায়েশ, এই দুইটা আমি তখন মেটাইতাম। এমন করতে করতে আমি কিন্তু আমার বউকে অসম্ভব রকমের ভালোবাসতাম। অ্যান্ড একটা পর্যায়ে দেখা গেল হঠাৎ করে আমার বউর শরীর থেকে আমি এখানে একটু বিস্তারিত বললে আমার ঝামেলা হতে পারে, এই জন্য বিস্তারিত না বলে আমি যে সংক্ষেপ করে বলে, আমি একটা কাজ করেছিলাম আমার বউকে দিয়ে, যে কোনো আপনার প্যারানর্মাল টাইপের একটা কাজ আমার বউকে দিয়ে করাইছিলাম, এবং এইটা করানোর পরেই পরীটা তখন আর আমার বউয়ের শরীর থেকে যাচ্ছে না। আমার বউয়ের শরীর থেকে আমি পরীটাকে সরাইতে পারতেছি না, আমি খুবভাবে চেষ্টা করতেছি ওর শরীর থেকে এটা সরিয়ে দেওয়ার জন্য, বাট এটা আমি পারতেছি না। এবং আমার পক্ষে তখন এটা অপারক হয়ে গেল। আমার বউ তখন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। আমি বুঝতে পারি এটা আমার বউয়ের শরীরে আছে, কিন্তু আমার বউয়ের শরীর থেকে আমি কোনো রকমের তন্ত্র মন্ত্র কোনো কিছু দিয়ে আমার বউয়ের শরীর থেকে এটা আমি সরাইতে পারতেছি না। আমার ভিতরে তখন প্রচণ্ড ভয় ঢুকে যায় যে আমি এখন কি করব, কিভাবে কি করব, আমি কিভাবে কি করব, কোনো কিছুই আর আমার মাথায় আসতেছে না।
আমার একরকম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আমার যারা শ্বশুর শাশুড়ি আছে ইনারা আমাকে বলতেছে যে জামাই আপনি কি করলেন আমার মেয়েকে, কেন আমার মেয়ে এরকম করে, মানে ওর ভিতর থেকে এটা সরানো হয়ে যায় না। আমি তো জানি বাংলাদেশে বেশিরভাগ তান্ত্রিকগুলোই হচ্ছে ভুয়া। হাতে গোনা কয়েকটা ভালো তান্ত্রিকের মাঝে ছিলাম আমি একজন, কিন্তু আমি যে নোংরা কাজটা করেছি ওই নোংরা কাজের কারণে আমি তো আমার বউকে আর ভালো করতে পারতেছি না, আমার বউকে আর ঠিক করতে পারতেছি না। তখন আমি একরকম পাগল হয়ে গেছি যে কিভাবে আমার বউকে আমি ভালো করব, কিভাবে আমার বউকে আমি ঠিক করব। আমি জাস্ট মানে পাগলের মতো হয়ে শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম, কারণ বাংলাদেশের কোনো তান্ত্রিককে আমার বিশ্বাস হয় না এবং বাংলাদেশের কোনো তান্ত্রিক আমার বউকে ভালো করতে পারবেও না, এটা আমি তখন শিওর হয়ে যাই। এবং শিওর হয়ে গিয়ে আমি তখন চিন্তা করলাম শ্রীলঙ্কায় যে আমার একজন ওস্তাদ আছে, ইন্ডিয়ান ওস্তাদ, যার কাছ থেকে এই তন্ত্রমন্ত্রের জিনিসগুলো আমার শেখা, যিনি ওই শ্রীলঙ্কান বৌদ্ধ বিহারে বসে। তো আমার কাছে মনে হলো যে একমাত্র তিনি চাইলে আমার বউয়ের শরীর থেকে এটাকে সম্পূর্ণভাবে সরাতে পারে। তো আমার কাছে মনে হলো যে আমি তিনাকে দিয়ে আমার বউকে আমি এটা মুক্ত করতে পারবো। আমি তিনার সাথে তখন যোগাযোগ করি বহু বৎসর পরে আমার বৌদ্ধ বিহারে। যোগাযোগ করার পরে জানতে পারলাম তিনি তখন পর্যন্ত ওখানে আছে, ওই বৌদ্ধ বিহারে আছে। তো এরপরে আমি আমার শ্বশুর শাশুড়িকে বললাম যে আমি আমার বউকে শ্রীলঙ্কায় নিয়ে যাব এবং শ্রীলঙ্কাতে নিয়ে আমি তাকে ভালো করতে পারবো। আমার শ্বশুর শাশুড়ি প্রথম থেকে রাজি হলো না তাদের মেয়েকে আমার সাথে শ্রীলঙ্কায় দেওয়ার জন্য। একটা পর্যায়ে তাদেরকে আমি খুব বুঝাইলাম এবং বোঝানোর পরে আমার শ্বশুর শাশুড়ি একটা পর্যায়ে রাজি হলো যে ঠিক আছে নিয়ে যাও। পরে আমি আমার বউকে নিয়ে গেলাম শ্রীলঙ্কাতে এবং শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়ার পরে আমি তখন আমার যিনি ওস্তাদ ছিল, আমার গুরু ছিল, আমি তখন তার কাছে গেলাম এবং ওই বৌদ্ধ বিহারের গুরুর কাছে গিয়ে আমি পা ধরে চিৎকার করে কান্না করে দিলাম যে গুরু আপনি আমাকে মাফ করে দেন, আমি এত বড় একটা অন্যায় করেছি যে অন্যায়ের কথা শুনলে আপনি হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না, কিন্তু গুরু আমরা মানুষ, আমরা ভুল করি এবং সেই ভুলের বশবর্তী হয়ে আমি যেটা করেছি আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন গুরু। এমন এমন ঘটনা সব কিছু শোনার পরে আমার গুরু তখন আমার উপরে খুবই রাগ করে, মানে অনেক রাগ করে। তিনি আমাকে বলে যে আমি চাচ্ছিলাম না তোমাকে এই জিনিসগুলো শেখানোর জন্য, তো শিখিয়েছি, এটা আমার অন্যায় হয়েছে এবং সেই অন্যায়ের শাস্তি হয়তো তুমি আমাকে দিয়েছো, ঠিক আছে তোমার বউ আমার কাছে নিয়ে আসো। অ্যান্ড কিছুদিন পরে, মানে কিছুদিন বলতে এর পরের দিনে আমি আমার বউকে আমার ওই গুরুর কাছে নিয়ে যাই, বৌদ্ধবিহারে নিয়ে যাই এবং নিয়ে যাওয়ার পরে তিনি তিনার মতো করে, মানে তিনি যেভাবে পেরেছে ওভাবেই তিনি তখন আমার বউর উপরে তিনি কাজ করে এবং কাজ করার পরে 21 দিন পর্যন্ত। এবং আমাকে এখানে অনেকগুলো আমল করতে হয়, বৌদ্ধ ধর্মের কিছু নিয়ম মানতে হয়। আমি যদিও মুসলিম বাট আমি ওই নিয়মগুলো মানি, ওই কাজগুলো করি এবং করার পরে একটা পর্যায়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে, ঈশ্বরের দোয়া, আমি তখন আমার বউকে এটা থেকে মুক্ত করতে পারি এবং এটা থেকে মুক্ত হলে পরে আমার বউ তখন কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে আসে, বাট আমি ওকে বললাম যে আমি আর বাংলাদেশে যাব না, মানে আমার কাছে কেন জানি না বাংলাদেশ যেতে ইচ্ছে করতেছিল না, মানে আমার কেন জানি আসলে ওই গেলেই আবার মানুষ আমাকে ধরবে, আবারও সে তন্ত্রমন্ত্রের কাজ করা, আমি হয়তো আবারও কোনো খারাপ কাজ করে ফেলবো, আবারও হয়তো আমি লোভের বশবর্তী হয়ে যাব, এই জিনিসগুলো তখন আমার কাছে মনে হতো। অ্যান্ড আমার ভিতরে তখন খুব অনুশোচনা জাগে যে আমি এই কাজটা কেন করলাম। মানুষ হয়ে জিন পরীর সাথে এই তন্ত্র মন্ত্রের খেলা আমি তখন সম্পূর্ণভাবে বন্ধ করে দিলাম এবং বন্ধ করে দিয়ে আমি আমার বৌদ্ধ বিহারের সামনে, আমার যে বৌদ্ধ বিহারটা ছিল এই বৌদ্ধ বিহারের সামনে আমি তখন আরেকটা মুদির দোকান দিলাম, মানে একটা দোকান দিলাম। দোকান দিয়ে পরে আমি তখন আমার বউকে নিয়ে মানে শ্রীলঙ্কাতে রয়ে গেলাম। তা আমার বউ তখন আবার কিছুটা আগের মতো স্বাভাবিক হয়ে গেল, ভালো হয়ে গেল। অ্যান্ড আমি যখন ওকে বাংলাদেশে নিতে যাই না, ও আর আমার উপরে জোর খাটায় না, জোর করে না যে তুমি আমাকে বাংলাদেশে নিতেই হবে, আমি চলে যাব, এরকমটা কিন্তু বলে না। অনেকটা ভালো হয়ে যায় এবং ভালো হয়ে যাওয়ার পরে পুনরায় আমার ওয়াইফের ঘরে আমার আরেকটা কন্যা সন্তান হয়, আমার আরেকটা মেয়ে কন্যা সন্তান। এবং মেয়ে কন্যা সন্তানটা হওয়ার পরে আমি কিন্তু আর চার্চে যেতাম না, মানে আমার ওই বৌদ্ধ বিহারে আমি যেতাম না, আমি মুদির দোকান চালাতাম, আমার মেয়েটাকে রাখতাম। এমন করতে করতে আমার মেয়েটাকে আমি শ্রীলঙ্কাতে বড় করি। আমার মেয়েটার বয়স যখন প্রায় আপনার 1.5 বছরের কাছাকাছি অবস্থায় আমার মেয়েটাকে একদিন দুপুরবেলা, মানে শীতের কাল ছিল, শীতের সময় আমার মেয়েটাকে আমার বউ গোসল করে আমাদের শ্রীলঙ্কার যে বাসাতে আমরা থাকতাম ওই বাসার সামনে রোদের মধ্যে আমার মেয়েটাকে শোয়ায় রাখে আমার বউ। এবং শুয়ে রাখা অবস্থায় হঠাৎ করে আমার ভিতরে কেমন জানি মনে হচ্ছে যে আমার পরিবারের কারো অনেক বড় ধরনের কোনো ক্ষতি হয়ে গেছে। এই ধরনের কোনো কিছু আমি তখন বুঝতে পারি যে কোনো বড় ধরনের ক্ষতি হয়েছে, এইটা জানার পর আমার ভিতরে খবর হয়ে যায় যে কিছু হচ্ছে আমার পরিবারে। আমি তখন এই দোকানটা খোলা রেখে আমার বাসার দিকে দৌড়ে, এবং দৌড়ানোর পর আমি যেটা দেখতে পাই যে আমার মেয়েটার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। আমি তখন বুঝে গেলাম যে এখানে কিছু একটা করছে, মানে ছোট্ট মেয়ে, আপনি বুঝেন, ওর মুখ থেকে রক্ত বেরোচ্ছে। আমি দৌড়ে গিয়ে ওকে ধরলাম, ধরার পরে বুঝতে পারলাম যে ওর বুকের উপরে চাপ দিয়ে ধরে আছে।
আমি তন্ত্র পড়তে থাকি, দোয়া পড়তে থাকি এবং ওই দোয়া পড়তেছি বাট এটা ছাড়তেছে না। এইটার সাথে আমার এখানে ফাইটিং হইতেছে। আমার বউ তখন এটা দেখে ফেলে এবং বউ এসে আমাকে ধরে, আমি ওইটাকে ধরি। এমন এইভাবেই যুদ্ধ করতে করতে প্রায় 25 মিনিটের মতো 25 মিনিটস ফাইটিং করার পর আমার মেয়েটা তখন মারা যায়। এবং আমার মেয়েটা মারা যাওয়ার পর আমি চিৎকার করে বলতেছি, তুই আমার মেয়েটারে মারলি কেন? আমার মেয়েটা কি অন্যায় করছে? আমার মেয়েটা তো কোনো অপরাধ করেনি, আমার মেয়েটাকে তুই কেন মেরে ফেললি? এরকম করে চিৎকার করে কাঁদতেছে। আমার বউ তখন ডাউট করে ফেলে যে কিছু না কিছু একটা এখানে হয়েছে। তো আমিও আমার মেয়েটাকে তখন মেরে ফেলার পরে আমি তখন মুসলিম অনুযায়ী আমার মেয়েটা তখন আমি শ্রীলঙ্কাতে দাফন করি। এবং দাফন করার পরে আমার বউ তখন আমাকে বারবার জিজ্ঞেস করেছে, জুপিটার, আমার নাম তখন রাখা হচ্ছে জোবায়ের। আমি যখন মুসলিম হয়ে যাই তখন আমার নামটা জোবায়ের রাখে। তো আমাকে বলে যে, জোবায়ের, আমার কাছে সত্য কথা বলো, কি হয়েছে? কে আশায় তুমি কথা বললা? কেন তুমি বললা? এবং আমি তখন প্রচুর পরিমাণে অনুশোচনায় ভুগতে থাকি যে আমি এই অন্যায়গুলো বিগত 6টা বছর ধরে কেন করে আসলাম, এবং এই অন্যায়ের প্রতিফল হিসেবে আমাকে এরকম ভয়ঙ্কর জিনিস দেখতে হলো। আমার মেয়েটাকে মরে যেতে হলো, আমার আগের সন্তানটাও মারা গেল, আমার দুইটা মেয়ে কারণে মারা গেল। তো আমার বউ প্রতিনিয়ত আমাকে জিজ্ঞেস করতো যে, না, তুমি আমাকে সত্য কথা বলো, যে তুমি কি করতা বা কেন তুমি এটা দেখলা বা কি হয়েছে। একটা পর্যায়ে আমি তখন আমার বউয়ের কাছে সত্যতা স্বীকার করি যে, দেখো, এমন এমন ঘটনা, এইটা হয়েছে এবং এটার কারণে আমার কাছ থেকে এই জিনিসগুলো হয়েছে। আমি তখন আমার বউকে জিনিসগুলো, সত্য কথাগুলো স্বীকার করি এবং সত্যগুলো স্বীকার করার একটা পর্যায়ে আমার বউ তখন খুবভাবে আমার উপরে টর্চার করে। টর্চার ঠিক এমন টর্চার যে আমার গায়ে হাত তোলে। এই ঘটনার 2 দিন পরে আমার বউ তখন টিকিট কেটে বাংলাদেশে চলে যায়। ও আর আমার কাছে থাকবে না এবং ও সম্পূর্ণভাবে রাগ করে, অভিমান করে আমাকে শ্রীলঙ্কা থেকে তখন বাংলাদেশে চলে আসে এবং বাংলাদেশে চলে আসার পর আমি তখন বড্ড অসহায় হয়ে পড়ি। দেন আমি তখন আবারও পুনরায় ওই দোকান চালাইতেছি, আমার বউর সাথে যোগাযোগ করতেছি, তুমি চলে আসো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি চলে আসো। যতভাবেই তাকে বলি সে আসবে না। একটা পর্যায়ে আমি জানতে পারি বাংলাদেশেরই কোনো একটা ছেলের সাথে ওর সম্পর্ক আবার হয়ে গেছে এবং সেখানে ওর পরিবার ওকে বিয়ে দেবে, আমার কাছেও আসবে না। আমি ওকে এত বেশি ভালোবাসি যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। একটা সময় আমি সেই শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে চলে আসি এবং বাংলাদেশে আমি আসার পর আমি জানতে পারি যে ওর বাবা মা সব কিছু ওকে বলে দেয় যে ও এটা আমার সাথে করছে, আমার উপরে পরীকে বসে আনছে, আনার পরে 6 বছর ধরে ওই পরীটাকেও দর্শন করছে আমার উপরে এনে, এবং এই কারণে আমার প্রথম সন্তানটা মারা গেছে বাংলাদেশে এবং আমার সেকেন্ড সন্তানটাকেও পরীরা মেরে ফেলেছে শ্রীলঙ্কাতে, এবং আমি ওর কখনো সন্তান নিতে পারবো না। যে কোনো সময় হয়তো পরীরা আমাকেও মেরে ফেলতে পারে ওর পাপের কারণে। এক পর্যায়ে ওর তখন বিয়ে ঠিক হয়ে গেছে বাংলাদেশে একটা ছেলের সাথে। আমি খুব ঝামেলা করতেছি এবং যেদিন ওর বিয়ে, এর আগের দিন রাতের বেলায় আমি ওকে নিয়ে আসার জন্য ওদের বাসায় যাই এবং সেই ঝামেলা করাতে ওর পরিজন মিলে তখন আমাকে ওখানে মারে। এবং সেই মায়েরা আমাকে মারে না, আমাকে এমনভাবে মারে যে আমার মনে হয় যে আমার শরীরের যে বিভিন্ন পয়েন্টের যে হাড়গুলো ছিল, আমার শরীরের হাড়গুলো মনে হয় তারা ভেঙে ফেলেছে। এবং আমি দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মেডিকেলে ছিলাম, আমাকে দেখার মতো কেউ ছিল না। এক পর্যায়ে আমি বাধ্য হয়ে আমার মায়ের সাথে যোগাযোগ করি। ওমানে তখন আমার মা তখনও ওমানে থাকতো, এবং মায়ের সাথে যোগাযোগ করার পরে মা তখন আমাকে বাংলাদেশে যায় এবং বাংলাদেশ থেকে মা তখন আমাকে রিসিভ করে নিয়ে আসে শ্রীলঙ্কাতে। এবং শ্রীলঙ্কাতে আনার পরে শ্রীলঙ্কার মেডিকেল আমাকে ভর্তি করানো হয়। আমাকে এমনভাবে মেরেছে, আমার 2 হাতে, আমার 2 পায়ে, আমার মেরুদণ্ডে বিভিন্ন জায়গায় তারা আপনার রড ঢুকাতে হয়েছে, বা যেভাবে হচ্ছে ট্রিটমেন্ট করায় খুব হার্ডলি আমার ট্রিটমেন্টটা হয়। এবং এখন পর্যন্ত স্টিল এই পর্যন্ত আমি ঠিক সোজা হয়ে দাঁড়াতে পারি না, ঠিক মতো কোনো কাজ করতে পারি না, এবং আমার হাতে পায়ে সব জায়গায় আমি 24 ঘন্টা তাবিজ ব্যবহার করতে হয়। আমার যে বৌদ্ধ বিহারের যারা ছিলেন তারা আমাকে খুবভাবে আমাকে বলতো যে তুমি এই তাবিজগুলো ব্যবহার করো, তা না হলে এই পরীরা তোমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। এবং একইভাবে আমার মায়ের হাতেও তাবিজ পরায় রাখি। আমার মাকে ওরা খুব ডিস্টার্ব করে, মায়ের কাজে গেলে মাকে ক্ষতি করে, আমাকেও বিভিন্নভাবে মারে, বিভিন্নভাবে টর্চার করে। আমি হাতে পায়ে তাবিজ রাখি, আমার মাও হাতে পায়ে তাবিজ রাখে। অবস্থাটা ঠিক এরকম একটা হয়েছে, আমি ঠিক এই বয়সে এখনও আমার মায়ের ইনকামের উপরে তাকিয়ে থাকে। আমার মা স্যালারি পেলে আমার জন্য শ্রীলঙ্কাতে টাকা পাঠায় এবং সেই টাকা আমি খাই। আমি কোনো দোকানে বসতে পারি না, কোনো ব্যবসা করতে পারি না, 10 মিনিট কোথাও বসে থাকতে পারি না, আবার শুয়েও থাকতে পারি না। এই শোয়া বসার মাধ্যমে আমার সময়গুলো কাটতেছে। বর্তমানে আমার পরিস্থিতি এমন একটা পর্যায়ে আমার মনে হয় যে ভিক্ষা করা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই। আমার মায়ের অনেক বয়স হয়েছে,
আগের মতো মা আর কোনো কাজ করতে পারে না। মাও হয়তো যে কোনো সময় শ্রীলঙ্কাতে ব্যাক করে চলে আসবে। আমার আম্মার আর ভিসা লাগাবে না, কারণ আমার আম্মার বয়স হয়ে গেছে। এরপরে আমার বাকি জীবনটা কিভাবে কাটবে সেটা একমাত্র আমার ঈশ্বর আর আপনার আল্লাহ ভালো জানে।